হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম পারো প্যাচালি গণনার নতুন একটা এপিসোড নিয়ে। আজকে তোমাদের সাথে একটা এক্সট্রিম বারো প্যাচাল শেয়ার করতে যাচ্ছি। এরকম একটা ঘটনা আমি কিছুদিন আগে টিকটকে শুনেছিলাম। আমাদের বাংলাদেশেও এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো সেখান থেকেই এই ঘটনার কথা আমার মনে পড়ে। এই গল্পটা আমি অনেক আগে শুনেছিলাম কোনো একটা ডকুমেন্টারিতে, মনে হয় অ্যামাজন প্রাইমে। তো সেখান থেকে এটার কথা আমার মনে পড়ে। দেন আমি ভাবি যে না, এটা নিয়ে আমার একটা বারো পেঁচাল করা দরকার। তাই আজকে এটা নিয়ে আমি একটা ভাবলাম বারো পেঁচাল তৈরি করি। বাট এটা শুরু করার আগে তোমাদের সাথে আমার খুবই পছন্দের একটা প্রোডাক্টের ডুপস শেয়ার করতে চাই। কজ এটার অরিজিনাল প্রোডাক্টটা কিনা আমার নিজের জন্য অনেক প্রাইসি হয়ে যাচ্ছে। সেটা আর কেউ না, সেটা হচ্ছে ক্রেপ বিউটি ব্র্যান্ডের এই মাচা হ্যাম্প হাইড্রেটিং ক্লিনজারটা। লিসেন, একটা ফেস ওয়াশের দাম যদি 3,500 টাকা হয়, তাহলে টোনার, সেরাম, ময়শ্চারাইজার আমি কবে কিনবো? মানে ফেস ওয়াশের জন্য আমি নিজে পার্সোনালি এত টাকা খরচ করা পছন্দ করি না। এখন অনেকে বলতে পারো তাহলে কষ্ট হয়, তাহলে তুমি পারচেস করতেছো কেন? এর রিজন, যখন এই যে শীতকাল আসার টাইমটা হয়, ওয়েদার চেঞ্জের, আমার স্কিন ড্রাই, ডিহাইড্রেট, ফ্লেকি হয়ে যায়। এই সময় দেখা যায় আমার এমন টাইপের ফেস ওয়াশের প্রয়োজন হয় যেটা আমার স্কিনটাকে কামিং, সুদিং করে স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে। এটা হচ্ছে সেরকম টাইপের একটা আদর্শ ফেস ওয়াশ, যে কারণে 3,500 টাকা দাম হওয়া সত্ত্বেও আমি না পারতেও বছরে একবার হলেও এই ফেস ওয়াশটা পারচেস করি, প্রায় 2020 সাল থেকে। সো আমার অনেক দিন ধরেই আমার মাথার ভিতরে একটা জিনিস ঘুরতেছিল যে আমি যদি কখনো এটা ডুব খুঁজে পাই, আমি তখনই এটা সুইচ করে ফেলবো। সো প্রায় 1-1.5 বছর ধরে এটার আমি ডুব খুঁজতেছিলাম। সো এই বছরে আমি ফাইনালি এটার একটা ডুব খুঁজে পাই। তো প্রায় 9 মাস অথবা 8 মাস একটা প্রোডাক্ট আমি ব্যবহার করি, এবং করে এবার আমি অ্যাকচুয়ালি বলতে পারি যে গ্যাস, আমি এটার একটা ডুব খুঁজে পেয়েছি। সেটা এটা হচ্ছে বি ল্যাবের সিকা বেরিয়ার 5.5 জেল ক্লিনজার। এখন অনেকেই বলতে পারে ওয়েট এ মিনিট আপু, ক্রেপ বিউটির প্রোডাক্টটার নাম হচ্ছে মাচা হ্যাম্প হাইড্রেটিং ক্লিনজার, আর এটার নাম হচ্ছে সিকা বেরিয়ার 5.5। এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটার অ্যাকচুয়াল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মাচা দিয়ে তৈরি। মানে হচ্ছে এটা মাচা অর গ্রিন টি দ্বারা তৈরি। আর এটা হচ্ছে সিকা, এটা হতে পারে মেবি স্যান্টেলা এজিওটিকা এক্সট্রাক্ট, এটার মেন ইনগ্রেডিয়েন্টস। তাহলে তুমি কিভাবে বলতেছো যে এই দুইটার ডুপ? তোমাদেরকে যেটা বলতে চাই, মানে এই দুইটার মেন ইনগ্রিডিয়েন্টস আলাদা, বাট সামহাও বি ল্যাব ক্রেপ বিউটিকে হুবহু নকল করে ফেলছে, হুবহু। আমি জাস্ট তোমাদের সাথে একটু টেক্সচারটা শেয়ার করি। এই হচ্ছে টেক্সচার, ক্রেপ বিউটির, আর এই হচ্ছে টেক্সচার বি ল্যাবের। দেখতে পাচ্ছ দুইটাই সেম স্টাইলের, কিন্তু জেলিবেলি স্টাইলে ওরা বানাইছে। সো আমি কি বলার চেষ্টা করতেছি মেবি তোমরা বুঝতে পারবা। দুইটাই সেম, কিন্তু ওরা টেক্সচারের ফেস ওয়াশ বানাইছে। সো এটার দাম 3,500 টাকা, আর এটার দাম হচ্ছে মাত্র 1300 টাকা। দুইটাই খুবই জেন্টাল ওয়েতে তোমার ফেসটাকে ক্লিন করতে সাহায্য করবে। দুইটার একটাও মানে যখন তুমি ফেসে ব্যবহার করবে তুমি ফিল করতে পারবে যেটা তোমার মুখটাকে স্লিপারি বানায়, বাট ওই ফোমটা ক্রিয়েট করে না, যেটা তোমার স্কিনটাকে ড্রাই আউট করবে। এটা খুবই ময়শ্চারাইজিং ওয়েতে তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, বাট সামহাও তোমার স্কিনটাকে হাইড্রেটিং করে। লিসেন, যখন আমি একজন কনজিউমার, আমার জন্য মেন বিষয় না যে ফেস ওয়াশটার ভিতরে মাচা আছে নাকি সিকা আছে। আমি দেখতে চাই রিজনেবল প্রাইসের ভিতরে কোনটা আমার স্কিনটাকে ডিপলি হাইড্রেটিং করে স্কিনটাকে নিট অ্যান্ড ক্লিন করতে সাহায্য করছে। সো সব দিক দিয়ে যদি আমি বিবেচনা করি, আমার কাছে সত্যি কথা বলতে গেলে 1300 টাকার ভিতরে
বি ল্যাবের এই মাচা ক্লিনজারটাই বেস্ট। যদি প্রাইসিংয়ের কথা চিন্তা করো, এটার দাম 3,500 টাকা, এটার দাম হচ্ছে 1300 টাকা। তুমি এখানেও পেয়ে যাচ্ছ 120 ml প্রোডাক্ট, এখানেও পেয়ে যাচ্ছ 120 ml প্রোডাক্ট। এটা অয়েল ফ্রি না, ফ্রিগ্রেন্স ফ্রি না, অন্যদিকে এটা অয়েল ফ্রি এবং ফ্রিগ্রেন্স ফ্রি। এটা কিল্টি ফ্রি না, এটা কিল্টি ফ্রি। তো সব দিক দিয়ে মিলিয়ে আমার এই ফেস ওয়াশটা অনেক পছন্দের। এখন কথা হচ্ছে এই ফেস ওয়াশটা কোন স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি বলবো তোমার যে টাইপের স্কিন হোক না কেন তুমি চাইলে ফেস ওয়াশটা ব্যবহার করতে পারবে। বিশেষ করে যাদের স্কিনের এক্সট্রিমলি 12টা বাজায় ফেলছো কোনো ডেঞ্জারাস কিছু ব্যবহার করে, তারা এই ফেস ওয়াশটা ব্যবহার করে অনেক উপকার পাবে। বিশেষ করে শীতকালে যাদের ফেসে অনেক ড্রাই হয়ে যায়, মানে কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে পারো না, স্কিনটা একদম টান টান হয়ে যায় বলে, তারা চাইলে এই ফেস ওয়াশটা ব্যবহার করে দেখতে পারো। আর এই ফেস ওয়াশটা তোমরা পেয়ে যাচ্ছ স্কিন আর্টিস্ট্রি পেজে। পেজের যাবতীয় ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো হ্যাশট্যাগ সেলফ প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ডেঞ্জারাস 12 প্যাঁচা। চিন্তা করো, এটার দাম 3,500 টাকা, এটার দাম হচ্ছে 1300 টাকা। তুমি এখানেও পেয়ে যাচ্ছ 120 ml প্রোডাক্ট, এখানেও পেয়ে যাচ্ছ 120 ml প্রোডাক্ট। এটা অয়েল ফ্রি না, ফ্রিগ্রেন্স ফ্রি না, অন্যদিকে এটা অয়েল ফ্রি এবং ফ্রিগ্রেন্স ফ্রি। এটা কিল্টি ফ্রি না, এটা কিল্টি ফ্রি। তো সব দিক দিয়ে মিলিয়ে আমার এই ফেস ওয়াশটা অনেক পছন্দের। এখন কথা হচ্ছে এই ফেস ওয়াশটা কোন স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি বলবো তোমার যে টাইপের স্কিন হোক না কেন তুমি চাইলে ফেস ওয়াশটা ব্যবহার করতে পারবে। বাট যাদের এক্সট্রিমলি সেন্সিটিভ স্কিন, তুমি কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে পারো না, আমি বলবো তুমি চোখ বন্ধ করে চাইলে ফেস ওয়াশটা ব্যবহার করে দেখতে পারো। সারা বছর ধরে তুমি চাইলে ফেস ওয়াশটা ব্যবহার করতে পারবে। বিশেষ করে যাদের স্কিনের এক্সট্রিমলি 12টা বাজায় ফেলছো কোনো ডেঞ্জারাস কিছু ব্যবহার করে, তারা এই ফেস ওয়াশটা ব্যবহার করে অনেক উপকার পাবে। বিশেষ করে শীতকালে যাদের ফেসে অনেক ড্রাই হয়ে যায়, মানে কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে পারো না, স্কিনটা একদম টান টান হয়ে যায় বলে, তারা চাইলে এই ফেস ওয়াশটা ব্যবহার করে দেখতে পারো। হাইলি রেকমেন্ড করবো। এই ফেস ওয়াশটা তোমরা পেয়ে যাচ্ছ স্কিন আর্টিস্ট্রি পেজে। পেজের যাবতীয় ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো হ্যাশট্যাগ সেলফ প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ডেঞ্জারাস 12 প্যাঁচা। আজকে যে 12 প্যাঁচাটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা ঘটে গেছে ইউএসএতে বেশিরভাগ ক্রেজি স্টোরি ঘটে, যাকে নিয়ে আজকের আমাদের 12 প্যাঁচাল। তার নাম হচ্ছে জন ওয়েন ববেট। তার জন্ম হচ্ছে মার্চ মাসের 23 তারিখে 1967 সালে। আউটস্কার্টস নায়াগ্রা ফলে তার জন্ম এবং সেখানেই তার বেড়ে ওঠা তার মা বাবা এবং তার 2 ভাইয়ের সাথে। জনের চাইল্ডহুড খুব একটা ভালো ছিল না। তার বাবা অ্যালকোহলিক ছিলেন এবং তিনি যখন মদ্যপান করে বাসায় ফিরতেন তার ওয়াইফকে মারতেন এবং এর সাথে সাথে তার যত ছোট বাচ্চা কাচ্চা ছিল তাদেরকেও তিনি মারধর করতেন। অন্যদিকে জনের মায়ের ব্যাপারে যেটা বলতে চাই, তার হাজব্যান্ড তাকে যেভাবে টর্চার করতো, তিনি এগুলো সহ্য করতে না পেরে নিজেও কাইন্ড অফ সাবস্টেন্স অ্যাবিউজ করতো। বিভিন্ন টাইপের বলতে পারো, নিজেও অনেক কিছু সেবন করতো এবং তার নিজেরও কয়েকবার বলতে পারো মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলেছে। জনের বাবার যেরকম ড্রিঙ্কিং প্রবলেম ছিল এমন না, তিনি কিন্তু অনেক বড় লোক, সারাদিন মদ খেয়ে বাড়িতে ফিরে আসেন, অনেক বিজনেস করেন। তারা এক্সট্রিম লেভেলের গরিব, এতটাই গরিব যে রাত্রেবেলা যে তারা কোনো খাবার খেতে পারবে কিনা সেটারই কোনো নিশ্চয়তা নাই। সেরকম একটা অবস্থায় তিনি তার বউকে পিটান। তার বউ আবার দেখা যায় কিছু নেশা করে পড়ে থাকে। বাচ্চাগুলো মাঝখান দিয়ে না খেয়ে দিনের পর দিন রাত কাটায়, এরকম একটা সিচুয়েশন তাদের, বুঝতেই পারতেছো। তার মধ্যে ওরা যে পরিবেশে বড় হয়, ওদের যে নেইবারহুড, ওটার অবস্থাও খুবই খারাপ ছিল। মানে কী টাইপের বাজে এলাকায় থাকতো তারা, আমি বোঝাই। মানে জনের মা তার বাসার সামনে যে বাগান আছে ওই গার্ডেনে পানি দিচ্ছিল একদিন, তার বাসার সামনে। তার বাচ্চারা কিন্তু বাসার ভিতরেই আছে। তার হাজব্যান্ড সম্ভবত কাজের জন্য বাইরে ছিল, হু নোজ তার হাজব্যান্ড কোথায়। সে বাসায় একা ছিল সেদিন। তার বাসার সামনে তাকে একদিন হতে হয়েছিল এবং তার প্রতিবেশীরাও আশেপাশেই ছিল, কেউ কিছু বলে নাই। তার বাচ্চার সামনে রেপ করে দিয়ে সবাই চলে যায়।
এবং উনি চিৎকার করে বলতে থাকেন যে আমাকে আপনারা একটু হেল্প করেন। কেউ সামনে এগিয়ে আসে না। তার সাথে যখন এই ইনসিডেন্টসটা ঘটতেছিল, আশপাশ দিয়ে মানুষরা হেঁটে যাচ্ছিল, অনেকেই দেখেছে ওনাকে, কিন্তু কেউ হেল্প করেনি। পরবর্তীতে যখন ক্রিমিনালরা চলে যায়, উনি রক্তাক্ত অবস্থায় ঘরে আসেন এবং কান্নাকাটি করতে থাকেন, এবং তিনি কান্নাকাটি করে বলতে থাকেন। এবং তখন জনের বয়স মাত্র 3 বছর, কিন্তু তার স্পষ্ট মনে থাকে যে তার মা কীভাবে কান্নাকাটি করতেছিল এবং তার মার ওই সময় কীরকম সিচুয়েশন ছিল। পরবর্তীতে তার বাবা যখন বাসায় আসে এবং জনের বাবা যখন জানতে পারে তার মায়ের সাথে কী ঘটেছে, উনি অ্যাকচুয়ালি এই ব্যাপারটাতে কিছুই করেন না। এই সিচুয়েশনের পর ওরা নর্মালি আবার ফ্যামিলির মতো লাইফ লিড করতে থাকে। বাট জন যেটা জানায় যে এরপর থেকে জনের বাবা ওর মাকে আর সেম চোখে দেখে না। মানে ওর মা যে হয়েছে এরপর থেকে ওর মাকে ওর বাবা অন্য চোখে দেখতে থাকে, মানে খুবই একটা ঘৃণার চোখে, যে ওর মার সাথে খুবই একটা বাজে কাজ হয়ে গেছে আর এটার জন্য ওর মা দায়ী। এরপর জন যেটা জানায়, স্পেসিফিক কোনো টাইম না, বাট খুবই মানে অচিরেই ওর বাবা ওদের লাইফ থেকে আস্তে আস্তে সরে যায়। মানে ওদের লাইফে ওদের বাবার আর কোনো অবস্থান থাকে না। যখন জনের বাবা আস্তে আস্তে ওদের লাইফ থেকে সরে যায়, এর সময় জন যেটা জানায় ওনার মায়ের মেন্টাল ব্রেকডাউন আরও বেশি ঘটতে থাকে এবং উনি সাবস্টেন্স অ্যাবিউজ আরও বেশি করতে থাকেন এবং মানে ওনার মানসিক অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। জনের মায়ের মানসিক অবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে তার পক্ষে তার এই 3 সন্তানকে দেখাশোনা করাও আর পসিবল ছিল না। তাই এখন এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়ায় যে এখন তাদেরকে অন্য কারো কাছে চলে যেতে হবে, না হলে এই বাচ্চাদেরকে আর কে পালবে। তাই এরপর থেকে জন তার অন্য একটা আঙ্কেল আন্টি এবং কাজিনদের কাছে চলে যায়, মানে এখন থেকে তারাই তাদেরকে লালন পালন করবে। ফাইনালি তারা আঙ্কেল আন্টির বাসায় চলে আসে। এখানে আসার পর ওরা প্রপার খাওয়া দাওয়া পায়, ভালো কাপড় চোপড় পায়, ঠিকমতো ঘুমাতে পারে, একটা সেফটি আছে। জনের এই আঙ্কেল আন্টির একটা ভালো দিকই ওদের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে ওদের এই সফট হার্ট, মানে যে কেউ ওদের কাছে এসে জায়গা চেলেই ওরা জায়গা দিয়ে দেয়। সো ওনাদের একটা দুঃসম্পর্কের একটা ভাই থাকে, উনি মনে হয় কোনো বিপদে পড়েছিলেন, ওনার কোনো থাকার জায়গা ছিল না, তো উনি এসে ওনার বাসায় একটু জায়গা চায়। জনের আঙ্কেল আন্টি যেহেতু জনদেরকে জায়গা দিতে পারছেন, তো এই লোকটাকেও তো জায়গা দিতে পারবেন, রাইট? সো এই লোকটা যখন ওনাদের কাছে জায়গা চাইছেন, তো ওই লোকটাকেও উনি ওনার বাসায় জায়গা দিয়ে দেন। তো জনের এই দুঃসম্পর্কের নতুন আঙ্কেলটা যখন থেকে বাসায় থাকা শুরু করে, তখন থেকেই বেসিক্যালি এই নতুন সমস্যা শুরু হওয়া স্টার্ট হয়ে যায়। আমি আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, গল্পটা এখান থেকে একটু সেন্সিটিভ হতে যাচ্ছে। যদি তোমরা কেউ খাওয়া দাওয়া করতে থাকো রাইট নাও, একটু পজ দিতে পারো। তো জন যখন এই বাসাতে থাকতো তখন জনের বয়স মাত্র 5 বছর। তো জনের এই দুঃসম্পর্কের আঙ্কেলটা যখনই জনকে বাসায় একলা পেত তখনই তাকে রেপ করত। তো প্রথমবার জনকে করার পর উনি যখন দেখলেন যে বাচ্চাটা খুব একটা রিয়্যাক্ট করতেছে না, তো উনি সেখান থেকে সাহস পেয়ে যান। এরপর থেকে উনি প্রায় এই বাসায় এসে রাতে থাকা স্টার্ট করেন, কারণ উনি এখান থেকে মজা পেয়ে যান যে ও তাহলে তো আমি এখানে থেকে বাচ্চাদের সাথে এরকম টাইপের কাজ আরও করতে পারি। তো উনি প্রায় এখানে থাকেন, বাচ্চাদের সাথে উনি প্রায় এরকম টাইপের কাজ করা শুরু করেন। এরকম করতে করতে জনের ভাই এবং যেসব অন্যান্য কাজিনরা এই বাসাতে থাকতো, জনের এই দুঃসম্পর্কের আঙ্কেলটা সবাইকেই আস্তে আস্তে করা স্টার্ট করে দেয়। আস্তে আস্তে লোকটার এতটা সাহস বেড়ে যায় যে উনি সবগুলো বাচ্চাকে একটা রুমের মধ্যে এনে এক একটা বাচ্চার সামনে আরেকটা বাচ্চাকে টর্চার করত। পরবর্তীতে সামহাও জনের যে অ্যাকচুয়াল আঙ্কেল আছে উনি জানতে পারেন যে এই গর্ভবতী বাচ্চাদের সাথে উনি এরকম টাইপের ডেঞ্জারাস কাজ করতেছে। বাট যেহেতু এটা আগেকার দিনের কথা, আমার মনে হয় না এখনকার যুগের হলেও
এতগুলা বাচ্চার সাথে হলেও হয়তো বা অনেক ফ্যামিলিরাই এই জিনিসটা লাইমলাইটে আনতে চাইতো। তো নিজের বাড়ির সম্মানের কথা চিন্তা করে উনি জিনিসটা কাউকে জানায় না এবং উনি বাসা থেকে লোকটাকে বের করে দেয় এবং এরপর এই লোকটা আর কখনোই ওদের বাসায় আর আসতে পারে না। সো ফাইনালি জন আবার তার লাইফ ফিরে পায় এবং 8-10টা টিনেজারের মতো সে তার লাইফটা আবার স্টার্ট করতে পারে। 18 বছর বয়স পর্যন্ত জনের লাইফে ওরকম স্পেশাল কিছু ঘটে না, 8-10টা টিনেজারের মতোই সে লাইফ লিড করে। যখন তার বয়স 18 হয় তখন সে ডিসাইড করে সে ইউএস মেরিনে যোগদান করবে। ইউএস মেরিনে যোগদান করার পর তার লাইফটা বলতে পারো কিছুটা চেঞ্জ হয়, কজ সে এখানে এসে অনেক এনজয় করে, এখানে লাইফটা ইজিলি সে ফিট করে ফেলতে পারে। যখন তার 21 বছর বয়স প্রথমবারের মতো তার পরিচয় হয় লরিনার সাথে এবং লরিনার সাথে পরিচয় হওয়ার পর বলতে পারো তার লাইফটা একেবারে ওলটপালট হয়ে যায়। এখন কে এই লরিনা, এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। লরিনার জন্ম হচ্ছে 31 অক্টোবর 1969-এ। লরিনার জন্ম হচ্ছে বুকায়ের একুয়েডরে। যখন লরিনার 5 বছর বয়স তখন তার ফ্যামিলি একুয়েডর থেকে ভেনেজুয়েলাতে শিফট করে। জনের চাইল্ডহুড থেকে লরিনার চাইল্ডহুড একেবারে অপোজিট ছিল, কজ ও খুবই লাভলি একটা ফ্যামিলিতে বড় হয়েছে, তার একটা বলতে পারো যৌথ পরিবারে সে বড় হয়েছে। লরিনা যেটা জানায়, যখন সে ছোট ছিল, ছোটোবেলা থেকেই তার একটাই ড্রিম ছিল যে বড় হয়ে সে ইউএসএতে যাবে, মানে ইউএসএতে যাওয়াই হচ্ছে তার একমাত্র ড্রিম। ছোটোবেলা থেকে ইউএসএর বিভিন্ন টাইপের সিরিজ দেখে বড় হয়েছে, মুভি দেখে বড় হয়েছে এবং অলওয়েজ চিন্তা করতো নিউ ইয়র্ক সিটিতে সে যাবে, সেখানকার লাইফস্টাইল সে লিড করবে, এটাই হচ্ছে তার একমাত্র ড্রিম। যখন লরিনার 15 বছর বয়স তখন প্রথমবারের মতো সে ইউএসএতে যায় এবং প্রথমবারের মতো ইউএসএ যাওয়ার সাথে সাথে সে ইউএসএ প্রেমে পড়ে যায়। তো হাই স্কুল শেষ করার পর সে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে ইউএসএতে এবং সে সেটা পেয়েও যায় এবং সে চলে আসে ফাইনালি তার স্বপ্নের দেশ ইউএসএতে। ভার্জিনিয়াতে এসে সে তার এক্সটেন্ডেড ফ্যামিলির বাসায় থাকে এবং সে পড়াশোনা করে ভার্জিনিয়ার কলেজে এবং সে পার্ট টাইম জব হিসাবে একটা ন্যানির জব করে এবং পার্লারের একটা জবও করতে থাকে। সো সব কিছু মিলিয়ে বলতে পারো 15 বছরের এই মেয়েটা তার ড্রিম লাইফ লিড করা স্টার্ট করে দেয়। তো সব কিছু মিলিয়ে লরিনার লাইফটা ভালোই যাচ্ছিল। সো সেই বছরের সেপ্টেম্বর মাসের 1988-এর সেপ্টেম্বর মাসে একটা ডান্সিং প্রোগ্রামের ইনভিটেশন পায় লরিনা, আর এই প্রোগ্রামটা ছিল হচ্ছে ইউএস মেরিন বেসে। সেখানে যে প্রথমবারের মতো লরিনার সাথে পরিচয় হয় কার? গেস হোয়াট? জনের। জন যখন প্রথমবারের মতো লরিনাকে দেখে, জন যেটা জানায় যে রীতিমতো লাভ এট ফার্স্ট সাইট তার হয়ে যায়, বিকজ লরিনা দেখতে অনেক সুইট একটা মেয়ে ছিল। এবং জন যেটা জানায় যে ওরা দুজনকে দেখার সাথে সাথে ইমিডিয়েটলি সেই স্পার্কটা ফিল করে এবং তারা সাথে সাথে দুজনের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে এবং পরদিন থেকেই তারা কথা বলা স্টার্ট করে এবং তারা ইমিডিয়েটলি ডেট করা শুরু করে দেয়। বাট এখানে একটা প্রবলেম ছিল, লরিনা অনেক স্ট্রিক্ট ফ্যামিলি থেকে আসছিল যারা বিয়ের আগে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইন্টিমেসি এইসবে বিলিভ করে না। ও মনে হয় ক্যাথলিক ফ্যামিলি থেকে ছিল। তো যখনই দেখা যেত যে লরিনা জনের সাথে ডেটে যেত, ওর সাথে কেউ না কেউ যেত, যেন কোনোভাবেই ও ওর বয়ফ্রেন্ডের সাথে এক্সট্রা কারিকুলার কোনো মতেই কোনো কিছু করতে না পারে। বাট তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওয়ে তারা খুঁজে নিত কীভাবে কী করা যায়, বুঝতে পেরেছো নিশ্চয়ই। সব কথার শেষ কথা, তারা দুজনের জন্য এক্সট্রিম লেভেলের পাগল ছিল, মানে একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারতো না, এরকম লেভেলের পাগল। মানে দুজনকে অনেক পছন্দ করতো। তোর বাবা মা এত পাহারাদার পাঠায়, এই কারণেই মনে হয় জন ডিসাইড করে যে না আর হচ্ছে না। সো ডেটিংয়ের 10 মাসের মাথায় জন লরিনাকে প্রপোজ করে যে বিয়েই করে ফেলবো যাও। লরিনা চিন্তা করতে থাকে, ও মাই গড, দেখছো তোমরা যে এটাকে খারাপ ভাবতেছিলা, আর জন কত ভালো,
ও আমাকে কতটা পছন্দ করে, ও আমাকে বিয়ে করতে পর্যন্ত রাজি হয়ে গেছে। সো ফাইনালি লরেনা অ্যান্ড জন বিয়ে করে ফেলে। বিয়ের পর জন আর লরেনা 1 বেডরুমের একটা ছোট অ্যাপার্টমেন্টে তারা মুভ করে ভার্জিনিয়া ম্যানাসাস নামের একটি শহরে। মাথায় রাখতে হবে এই সময় জনের বয়স ছিল 21 এবং লরেনার বয়স ছিল মাত্র 15। সো ওদের যত সেভিংস ছিল সব টাকা দিয়ে ওরা অ্যাপার্টমেন্টে উঠছে। তো এই বাসায় উঠার পরে ওদের ফার্নিচার কেনার পর্যন্ত টাকা ছিল না। ওরা কিন্তু ওদের বয়স অনুযায়ী দুজনের ভালো অবস্থাতেই ছিল। ওদের স্ট্রাগলটা শুরু হয় বিয়ের পরেই। তো যখনই ওদের ঝগড়া শুরু হতো, একজনের স্ট্রাগলিংয়ের জন্য আরেকজনকে দায়ী করতো। এর ভিতরে যে আরেকটা সমস্যা ওদের মধ্যে চলে আসে সেটা হচ্ছে জনের একটা কাজিন আছে যার নাম টড, মানে যেই কাজিনদের সাথে সে একসাথে বড় হয়েছিল। বিয়ের 1 সপ্তাহের মাথায় ওদের এই ছোট্ট 1 বেডরুমের বাসার অ্যাপার্টমেন্টে টড শিফট হয়। বেসিক্যালি যেটা হয়, টড কিছুদিন আগেই রিহ্যাব থেকে বের হয়েছে। সে বেসিক্যালি অ্যাডিক্ট। তো টডকে যেই প্রমিসটা করে জন যে সে তাকে হেল্প করবে ক্লিন আউট হতে, মানে যে রিহ্যাবিলিটিস থেকে ক্লিন হয়ে বের হয়ে আসতে পারে নাই, যেই ড্রাগ অ্যাডিক্ট, তাকে এই ভাই হেল্প আউট করবে ক্লিন আউট হতে তার নিজের বাসায় রেখে, যেখানে নিজেদের ঘরের ফার্নিচার নাই, ফিনান্সিয়াল অবস্থা খারাপ, সেখানে সে তার ভাই কিনে রাখছে। আর এখানে যে জিনিসটা হয়েছে, টডের সাথে যেহেতু জনের ছোটোবেলা থেকে অনেক ভালো বন্ডিং, টডকে সে শুধু কাজিনের চোখে দেখে না, তার বড় ভাইয়ের চোখে দেখে, যেহেতু তাদের ছোটোবেলা থেকে অনেক ভালো বন্ডিং। আর তাছাড়াও টড খুবই ম্যানিপুলেটিভ, নার্সিসিস্টিক টাইপের একজন পার্সন। আর সত্যি কথা বলতে গেলে টডের নিজেরও কোনো ইচ্ছা নাই রিকভারি করার, নিজের কাজ করার ইচ্ছা নাই। আর মনে হয় না টডের জনের বাসার থেকেও চলে যাওয়ার ইচ্ছা আছে। মানে এখানে উল্টা এমন একটা অবস্থা হয়েছে, জন ওকে খাওয়ায় পড়ায়, লিটারেলি ওকে একটা থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিছে এবং নেশা করারও একটা সুব্যবস্থা করে দিছে। আর লরেনা কষ্ট করে টাকা ইনকাম করে ওরা একটা বাসা রাখছে এবং এই বাসায় একজন এক্সট্রা একটা পার্সন থাকে যে কিনা থাকে, খায়, ঘুমায় এবং নেশা করে। এটা খুবই স্বাভাবিক যে একটা মেয়ে বিয়ে করে আসছে একটা ফ্যামিলিতে, মাত্র 1 সপ্তাহ হয়েছে, সেই ফ্যামিলিতে তো এরকম একটা নতুন পার্সনকে নিয়ে ঝগড়া বাঁধবেই। অন্যদিকে জনের এই জিনিসটা একদমই পছন্দ হয় না যে আমার যাকে আমি নিজের আপন ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি এরকম একটা ভাইকে আমি বাসায় নিয়ে আসছি আর তাকে তুমি এইভাবে অপমান করতেছো, সেটা আমি কোনো মতেই মানতে পারতেছি না। সো সব কিছু মিলায় লরেনা আর জনের ভিতরে এক্সট্রিম লেভেলের সমস্যা লাগতে থাকে, এই ফিনান্সিয়াল সমস্যা নিয়ে, এই ভাইকে নিয়ে, সব কিছু নিয়ে। এর সাথে সাথে এই বাসায় থাকতে থাকতে টড নিজেও একটু ড্রাগ ডিলিংয়ের বিজনেসও শুরু করে। লরেনাকে একদমই রেসপেক্ট করে না। লরেনা যে নিজে ইনকাম করে এই বাসায় যে তারও, সেই অনুযায়ী তাকে কোনো রেসপেক্টই করে না। উল্টা আস্তে আস্তে জনকেও সে ইনফ্লুয়েন্স করতে থাকে তার সাথে খাওয়ানোর জন্য। সো এই সব কিছু মিলায়ে মানে এই বাসাটা বলতে পারো এক্সট্রিম লেভেলের একটা টক্সিক প্লেস হয়ে দাঁড়ায় 3 জনের জন্যই। টড যখন থেকে জনের বাসায় এসে থাকা শুরু করে, এরপর থেকে প্রতি রাতে টড আর জন নাইট ক্লাবে যেত এবং প্রচুর পরিমাণে তারা রাত্রেবেলা ড্রিঙ্কিং করতো। এগুলো করার সাথে সাথে আস্তে আস্তে জন লরেনাকে ইনসাল্ট করাও শুরু করে। এখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে, টডের সামনে লরেনাকে ইনসাল্ট করা জন এখন কুল মনে করে, যে ভাইয়ের সামনে আমি যদি আমার বউকে ইনসাল্ট করি জিনিসটা এমন দেখাবে যে আমি একটা কুল হাজব্যান্ড, যে আমার বউকে আমি নিচু দেখাই। এরকম অনেক পার্সনই আছে। এদের থেকে নিকৃষ্ট মানুষ আর হতে পারে না, মানে যে নিজের বউয়ের সম্মান মানুষের সামনে রাখতে পারে না, তার মানে সে তার নিজের সম্মানটাই মানুষের সামনে রাখতে পারলো না। এই জিনিসটা যারা বোঝে না তাদের থেকে মূর্খ আর পৃথিবীতে কেউ হতে পারে না। সো এইসব কারণের জন্য জন আর লরেনার ভিতরে আরও আর্গু বাড়তে থাকে। আর এইসব আর্গুর জন্য জন আরও ড্রিঙ্ক করতে থাকে। সো সব মিলিয়ে বুঝতেই পারতেছো কত অশান্তি
এই পরিবারে বাড়তে থাকে। জন, লোরেনা এবং টড ওরা তিনজন মিলে ডিসাইড করে রাত্রেবেলা নাইট ক্লাবে যাবে। তোরা যায়, ওখানে যে ওরা ড্রিঙ্কস করে, বাট জন অনেক বেশি ড্রিঙ্কস করে, একেবারে মাতাল হয়ে গেছে ও। আসার পথে জন জোর করে গাড়ি চালায়, বলে যে আমি বাসায় গাড়ি চালায় আসবো, আমার কোনো সমস্যা নাই। বাট লোরেনা বারবার বলতে থাকে যে না, তুমি গাড়ি চালায়ও না, তোমার সমস্যা হবে, তুমি গাড়ি চালায়ও না, কজ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, প্লিজ তুমি ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালায়ও না, ওকে বারবার বলতে থাকে। তো যেহেতু বারবার লোরেনা ওকে মানা করতেছিল, জনের এটা ভালো লাগে না। একটা পর্যায়ে জন কী করে, গাড়িটা মাঝ রাস্তায় বন্ধ করে ঠাস করে লোরেনাকে তো একটা থাপ্পড় মারে এবং গালের ভিতর কয়েকটা ঘুষি মারে। এই জিনিসটা যখন ঘটতেছিল, ব্যাক সিটে টড বসেছিল আর ও লিটারেলি হা হা করে হাসতেছিল আর এভাবে তালি মারতেছিল, মানে ও লিটারেলি মনে হতেছিল সার্কাস দেখতেছে বসে বসে। আমি জানি না মানে লোরেনা এগুলো কিভাবে প্রসেস করতেছিল। বাসায় আসার পর লোরেনার মাথা নষ্ট হয়ে যায় যে তুমি কিভাবে তোমার ভাইয়ের সামনে আমাকে এইভাবে চর মারতে পারলা। এবার জনের গেছে মেজাজ খারাপ হয়ে যে কি, আমি একটা চর মারছি বলে তোমার মেজাজ খারাপ হয়ে গেছে। এরপরে ওকে আর একটা থাপ্পড় মারছে, ওকে এত জোরে থাপ্পড় মারছে যে মাথা ঘুরে লোরেনা পড়ে গেছে। আর ও পড়ে যাওয়ার পর ও যে মাটিতে পড়ে গেছে, এরপর লোরেনা যেটা বলে যে জন ওর শরীরের পুরা শক্তি দিয়ে মানে পা দিয়ে ওর পেটে একটা অনেক জোরে লাথি মারে। যেহেতু এইসব ঘটনা মধ্যরাতে হচ্ছিল আর লোরেনা এত জোরে কান্নাকাটি করতেছিল, আশপাশ দিয়ে মনে হয় কোনো পুলিশ অফিসার হেঁটে যাচ্ছিল। তো ওদের দরজায় শেষমেশ পুলিশ অফিসার কর্নারে যে কোনো প্রবলেম হচ্ছে আপনাদের বাসায়। দেন জন যে থামে এবং বলে যে না অফিসার, কোনো সমস্যা নেই। সো ফাইনালি সেদিন জন থেমে যায় এবং লোরেনার উপরে ওই দিন আর কোনো টর্চার হয় না। জন আর লোরেনার সম্পর্কে অনেক দিন ধরেই সমস্যা যাচ্ছিল, কিন্তু জন কিন্তু আজ পর্যন্ত কোনো দিন ওকে ফিজিক্যালি টর্চার করে নাই। এটাই ছিল প্রথমবার যে জন ওকে গায়ে হাত তুলেছে। তো প্রথমবার যখন লোরেনার গায়ে জন হাত তুলে লোরেনা এতই ভয় পায়, সেদিন রাত্রেবেলা ভয় লোরেনা আর ঘরে ঘুমায় নাই, ও সারা রাত গাড়িতে ঘুমিয়েছিল, বিকজ যদি ওর গায়ে আরেকবার হাত তুলে এই ভয়ে। যেহেতু লোরেনা খুবই একটা রিলিজিয়াস ফ্যামিলি বিলং করে এবং সেখান থেকে সে শিখেছে যে ভালো মেয়েরা কখনো ডিভোর্স দেয় না। মেবি এই কারণে সে কখনো সেকেন্ড থট দেয় নাই যে সেও ডিভোর্স চাইলে দিতে পারে। তাই সে গাড়িতে বসে সারা রাত প্রে করেছে গডের কাছে যে হোপফুলি তার হাজব্যান্ড ভুলবশত তাকে মেরেছে, এটাই যেন লাস্ট হয়, তার হাজব্যান্ড যেন তাকে আর কখনো না মারে। পরবর্তী দিন সকালে লোরেনা বাসায় ফিরে আসে এবং নর্মালি আবার লাইফ লিড করা স্টার্ট করে দেয়। অন্যদিকে জন এখন রেগুলার বেসিসে অ্যাবিউসিভ হাজব্যান্ড হয়ে গেছে। আগে জিনিস এরকম ছিল, দুইজন কোনো একটা টপিক নিয়ে আর্গু করতো, রাগ করে দেখা যেত, কথা কাটাকাটি করে ঘুমায় যেত। এখন ওরা আর্গু করে, কিন্তু আর্গুটা শেষ হয় জন মানে ইচ্ছা মতো এখন লোরেনাকে পিটাবে, দেন জন মদ খাবে, টায়ার্ড হয়ে সে ঘুমায় যাবে। দেখা যায় ঝগড়া করতে করতে একদিন এসে লোরেনাকে সে থাপ্পড় মারে, একদিন এসে লাথি মারে, একদিন এসে দেয়ালের ভিতরে তার মাথাটা ঠুল মারে। এমন না যে লোরেনাও সারাক্ষণ মার খায়, মায়ের খেতে 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 দেখা যায় যে মায়ের খায় সেও তো ক্রুদ্ধ হয়ে যায়। যখন আর পারে না, লোরেনাও কয়েকটা চড়থাপ্পড় সেও দেয়, সে কয়েকটা কিল ঘুষি দেয়। মানে এখন এমন একটা অবস্থা, মানে হাতাহাতির পর্যায়ে চলে গেছে। সো ফাইনালি ওদের বাসার থেকে টড মুভ আউট করে, বাট সিচুয়েশন কোনোটাই বেটার হয় না, সিচুয়েশন আরও খারাপ হয়ে যায়। টড যখন এখান থেকে চলে গেছে, এখন তো বাসাটা আরও ফাঁকা হয়ে গেছে, তো এখন জন আরও মানে স্পেস পেয়ে গেছে তার বউকে পেটানোর। তো এখন সারা রাত ধরে সে তার বউকে পেটায়। পরবর্তীতে লোরেনা যেটা জানায় যে জনের মারার কিছু স্পেসিফিক ওয়ে ছিল, যে যখন জন মারতে মারতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যেত, একটা পর্যায়ে তাকে সে গলা টিপতে অনেক পছন্দ করত। আর এই গলা টিপাটাও একটা ওয়ে ছিল, মানে ও যখন ওর গলাটা টিপত, ওর এই বুড়ো আঙুল দুটো ওর এই গলার যে গতটা আছে না, এটার ভিতরে ও ডেবে দিতে পছন্দ করতো, মানে একেবারে গেঁথে দিবে,
যে যতক্ষণ পর্যন্ত ওর দম না বেরোয় যাবে, মানে অজ্ঞান না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওর বউয়ের গলার ভিতরে এই দুইটা বুড়ো আঙুলও আটকায় রাখতে পছন্দ করতো। মানে কী পরিমাণে সাইকো হলে সেই কাজটা করে। মানে আমি একটুখানি আমার গলায় ছোঁয়া দিছি, তাতেই মনে হচ্ছে আমি মনে হয় ঢোক গিলতে পারবো না। ওর বউয়ের সাথেও কী পরিমাণে ডেঞ্জারাস কাজ করতো একবার চিন্তা করো। দিনকে দিন লরেনাকে জন এমনভাবে মারতে থাকতো, এখন ওর সারা গায়ে ব্রুসেস হওয়া শুরু হয়ে যেত। এখন লরেনা যখনই বাইরে যায় অনেক হেভি মেকআপ করে, ফুল হাতা জামা পরে, এরকম টার্টেল নেক শার্ট পরে, উপর দিয়ে দেখা যায় স্কার্ফ পরে ঘুরে বেড়ায়। তো লরেনার কলিগরা অলওয়েজ ওকে জিজ্ঞাসা করতো, আচ্ছা তোমার হাজব্যান্ড কি তোমাকে মারে? তোমার গায়ে এত পেটানোর দাগ কেন, ব্রুসেস কেন? তো লরেনা অলওয়েজ বলতো, না না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, না না আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি এরকম না, একটু ভুল হয়ে গেছিলো, অথবা মদ খেয়ে আসছিলো, একটু ঝামেলা হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি ও আমাকে অনেক ভালোবাসে। অলওয়েজ ওর জামাইয়ের সাপোর্টে ও কথা বলতো, মানে কখনো ওর জামাইয়ের বিরুদ্ধে ওর কলিগদের কাছে বদনাম করতো না। পরবর্তীতে 1990 সালে লরেনা ফাইনালি প্রেগনেন্ট হয়, এবং ফাইনালি যখন লরেনা প্রেগনেন্ট হয় এই বিষয়টা নিয়ে লরেনা অনেক হ্যাপি থাকে যে হোপফুলি এই প্রেগনেন্সির কারণে ওদের রিলেশনশিপটা একটু ভালো হবে, ওর হাজব্যান্ড ওকে ফাইনালি ওকে ভালোবাসবে। এখন লরেনা জনকে জানায় যে সে প্রেগনেন্ট। জন প্রচণ্ড ক্ষেপে যায় যে এটা তো তোমার দোষ, তোমার দোষেই তুমি প্রেগনেন্ট হয়েছো, তুমি প্রেগনেন্ট কেন হয়েছো? তো সাথে সাথে জন ফোন বুকটা খুলে এরপর সেখান থেকে ফোন করার হসপিটাল নাম্বার খুঁজে বের করে, আর ওখানে কল দেয় আর বলে যে আমি এখনই তোমার জন্য টাইম বুক করতেছি, তুমি যাবা, করায় আসবা, এ বাচ্চা আমরা চাই না। এরপর লরেনা অনেক কান্নাকাটি করতে থাকে এবং মাপ যেতে থাকে যে প্লিজ তুমি এটা করো না, আমরা যদি আমাদের ফ্যামিলিটা স্টার্ট করি তুমি দেখবা যে তোমার কত ভালো লাগবে। জন বলে যে না, এটা এত তাড়াতাড়ি হবে না। তো দেন জন ওর গাড়িটা স্টার্ট দেয় এবং ফোর্সফুলি লরেনাকে ওর গাড়িতে ওঠায় এবং জোর করে ওকে সেই হসপিটালের দিকে রওনা দিয়ে নিয়ে যায়, এবং নিয়ে যেতে যেতে ওকে বলতে থাকে যে তুমি জাস্ট দেখো কী পরিমাণে ব্যথা লাগে করতে, ওকে জাস্ট ভয় দেখাতে থাকে এবং ওকে ওখানে নিয়ে যায়, ফোর্স করে লরেনাকে সে শোন করায়। ইনসিডেন্টসটা ঘটার পর লরেনা ডিপলি ডিপ্রেশনে চলে যায়। মানে ও জানতো ওর হাজব্যান্ড খারাপ, বাট এতটা খারাপ ও কখনো চিন্তা করতে পারে নাই। থেকে লরেনা আর জনের রিলেশনশিপটা এমন হয়ে গেছে, ওরা একই ছাদের নিচে থাকে, বাট লরেনা ওর হাজব্যান্ডকে জাস্ট ইগনোর করে, দূরে দূরে থাকে, জাস্ট নিজের মতো থাকে। বাট জনের কথা হচ্ছে, আমি তোমাকে বিয়ে করছি, নাও তুমি আমার স্লেভ, তুমি আমার সব কথা শুনতে বাধ্য। মানে যেহেতু লরেনা ওর ওয়াইফ, ও যখনই বলবে তখনই ওর ওয়াইফ ওর সাথে ইন্টিমেসি করতে বাধ্য। ওর ওয়াইফকে পোষণ করায় আনার সাথে সাথে বসে এখন তুমি আমার সাথে ইন্টিমেট হও। মেয়েটার উপর দিয়ে এরকম একটা ধকল গেছে, এরকম একটা মানসিক প্রেশার গেছে। এরপর লিটারেলি তাকে বলতে পারো করে তার হাজব্যান্ড তার মতের বিরুদ্ধে যে, এবং এর সাথে সাথে তাকে অনেক শারীরিক নির্যাতনও করে। পরবর্তীতে লরেনা যেটা জানায় যে যখন তার হাজব্যান্ড তার বাচ্চাটা পোষণ করায় ফেলে, এরপর থেকে তার হাজব্যান্ডের প্রতি তার আর কোনো মন ছিল না। সে ডিভোর্সও দিতে পারতেছিল না, কজ তাদের ধর্মীয় অনুযায়ী ডিভোর্স দেওয়াটা মহাপাপ। তার স্বামীর সাথে থাকতে হবে বলে তাই সে থাকতো, বাট স্বামীর প্রতি তার আর কোনো মন প্রাণ কিচ্ছু ছিল না। সো তার স্বামী তার মতের বিরুদ্ধে যে তার সাথে ফোর্সফুলি ইন্টিমেসি করতো, সো ফোর্সফুলি মতের বিরুদ্ধে যে ইন্টিমেসি হওয়ার পর্যায়ে যেই পড়ে, সো তার হাজব্যান্ড তাকে পিটায় পিটায় তার মতের বিরুদ্ধে করতো। সো লরেনার ভাষ্য মতে দিনের পর দিন এরপর থেকে তার হাজব্যান্ড করা স্টার্ট করে। আর এরকম ঘটনা একদিন দুদিন হয়নি, প্রায় কয়েক বছর ধরে এরকম ঘটনা ঘটতেই থাকে। সপ্তাহে কয়েকবার যখনই জন বাসায় ফিরে লরেনাকে ধরে মারধর করে এবং মারধর শেষে রেপ করে। এমন কিন্তু না জন তার বউকে ভালোবাসে এবং তার বউয়ের সাথেই আছে। এই যে তার ওয়াইফের সাথে তার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, তার বাচ্চাটা অ্যাবর্শন করার পর বউ যে তাকে ভালোবাসে না, এর ভিতরে জন কিন্তু
কয়েকটা অ্যাফেয়ার করেছে এবং সেই অ্যাফেয়ারগুলো নিয়ে তার বউয়ের সাথে সে ধরাও খেয়েছে এবং সেগুলো নিয়ে তার ন্যূনতম লজ্জা পর্যন্ত নাই। এর ভিতরে জন একটা নাইট ক্লাবে জব নেয় এবং সে তার ওয়াইফকে বলে সে নাইট ক্লাবে জব নিয়েছে কজ এখান থেকে সে ইজি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার ওয়ে পেয়েছে কজ যখন তখন সে চাইলেই যে কোনো মেয়ের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সে নাইট ক্লাবেই করতে পারে। কি টাইপের মানে একজন হাজব্যান্ড সে তার ওয়াইফকে এই কথাগুলো বলতেছে। এর থেকেও সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হচ্ছে যে ও যেসব বাইরে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে আসতো, যেসব মেয়েদের সাথে যে ওয়েতে এগুলো করে আসতো এবং বাসায় এসে যখন সে লরেনাকে পিটাতো এবং করতো তখন সে লরেনাকে সেই সব মেয়েদের নাম ধরে ডাকতো এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের এক্সপ্লেনেশন তার সাথে শেয়ার করতো। আমার মনে হয় না এর থেকে আমার ক্লিয়ার করে কিছু বলার দরকার আছে। জন প্রথমে তো লরেনাকে মারবে করবে, এরপর লরেনার পার্স থেকে টাকা চুরি করে অন্য মেয়েদেরকে সে ডেটে নিয়ে যাবে। জাস্ট চিন্তা করো কি পরিমাণে ছোট লোক এই ছেলেটা। রাইট না এমন একটা সিচুয়েশন লরেনারা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে বিকজ জন যে ইউএস মেরিনে ছিল সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে এবং যেসব ছোটোখাটো জবও করতেছিল সেগুলো আর তার নাই। লরেনা এখন একটা ছোটোখাটো নেল সেলুনে আছে, সেই টাকা দিয়েই যা পায় সেটা দিয়েই সে সংসার চালানোর চেষ্টা করতেছে। বাট এই অল্প টাকাতে তার কোনো মতেই সংসার চালানো আবার পসিবল হচ্ছিল না। লরেনা একটা জায়গায় জানা ইন্টারভিউতে যে শেষমেশ সে না পারতে এই নেল সেলন থেকে মাঝে মাঝে সে কয়েকবার টাকা পর্যন্ত চুরি করছে জাস্ট সংসারটাকে চালানোর জন্য। তো এরপরও সে চাইছে তার হাজব্যান্ডের সাথে একটু ভালোভাবে বাঁচার জন্য। সো মাঝে মাঝেই সে টাকা সেভ করে সে চেষ্টা করতো তার হাজব্যান্ডের সাথে বাইরে যাইতে যেন তার হাজব্যান্ডের সাথে সম্পর্কটা একটু ভালো হয়। তো এরকমই একদিন তার হাজব্যান্ডের সাথে সে ঘুরতে যায় লং ড্রাইভে। তো ঘুরতে যাওয়ার একটা পর্যায়ে হাজব্যান্ড ওয়াইফের ভিতর ঝগড়া স্টার্ট হয়ে যায়। আর ঝগড়ার একটা পর্যায়ে জনের মেজাজ এতটাই খারাপ হয়, সাইডে যে বসে আছে লরেনা দরজার সাথে লরেনার মাথাও এত জোরে বাড়ি দেয়, জন এত জোরে ওর মাথাটা গাড়ির সাথে স্ম্যাশ করছে যে ওর এই সাইড থেকে ব্লাড বের হওয়া শুরু হয়ে গেছে। এবং ওই মুহূর্তে জন ওকে বলতে থাকে দেখ তোর বসকে এত আমার সাথে আর্গুমেন্ট করার চেষ্টা করছিস, দেখ কার জোর বেশি। তো লরেনা এতই চেতে গেছে ওই মুহূর্তের গায়ে কোনো শক্তি ছিল না, শুধু এতটুকুই শক্তি ছিল যে ওর হাজব্যান্ডকে এরকম করে স্পিড দিতে পারবে ওর গায়ে। তো সে আর কিছু না পেরে জাস্ট ওর হাজব্যান্ডের উপরে জিদ করে এরকম দেওয়ারই চেষ্টা করছে। এটা দেওয়াতে জন এতটাই ক্রুদ্ধ হয় ওই মুহূর্তেই ও চিন্তা করে যে ওর ওয়াইফকে ও করবে। সো গাড়িতেই কেউ করে। এইসব ঘটনা ঘটার পর লরেনা অনেকবারই এই রিলেশনশিপ থেকে বের হওয়ার চেষ্টা করেছে, বাট সে এতটাই এম্বারেস ফিল করতো যে সে কাউকেই বেসিক্যালি বলতে পারে নাই যে অ্যাকচুয়ালি তার হাজব্যান্ড তার সাথে কী করতো। যেহেতু এই ঘটনাগুলো আর্লি 90s কাহিনী, মানে তখনকার সময় তো এরকম টাইপের ঘটনা শেয়ার করা মেবি আরও লজ্জাজনক মনে হতো, আরও ট্যাবও মনে হতো। সো লরেনা কাছেই শেয়ার করতে পারে নাই। বাট এই ইনসিডেন্টসের পর লরেনা ডিসাইড করে যে না, এইবার টু মাচ হয়ে গেছে, আমি যদি এবার আমাকে সাহায্য না করি আমাকে কেউ সাহায্য করতে পারবে না। দেন লরেনা প্রথমবারের মতো 911-এ কল করে এবং জানায় যে আমার হাজব্যান্ড আমাকে এভাবে অমানবিক টর্চার করে এবং এবার আমার হাজব্যান্ড গাড়ির ভিতরে আমাকে এভাবে করেছে। তখনকার সময় পুলিশরা যেটা বলে যে যে আপনাকে করেছে সে যেহেতু আপনার হাজব্যান্ড, তো সরি, এই ব্যাপারে আমরা আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারতেছি না। পুলিশের কাছে যখন লরেনা হেল্প পায় না, এরপরে সে কল করে মেরিন ফ্যামিলি হেল্পলাইনে। সেখানে কল করার পর তার হাজব্যান্ডের নামে সে কমপ্লেন করে। এরপরে তারা জানায় যে ওকে ঠিক আছে,
আমরা আপনার হাজব্যান্ডের সাথে কথা বলবো। সেখানে তার হাজব্যান্ডকে জাস্ট জিজ্ঞাসাবাদ করে এবং তাকে জাস্ট জিজ্ঞাসা করে যে আপনি আপনার ওয়াইফকে কিভাবে ট্রিট করছেন, এ ব্যাপারে জাস্ট আমাদের কিছু ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। জাস্ট এইসব ফর্ম ফিল আপ করে তার হাজব্যান্ডকে জাস্ট ছেড়ে দেয়। মানে তখনকার সময় এই জিনিসগুলো খুবই নর্মাল ছিল যে হাজব্যান্ড ওয়াইফকে পিটাতেই পারে, এগুলো কোনো বড় বিষয় না। পরবর্তীতে লয়না এতটা ফ্রাস্ট্রেট হয়ে যায়, না পারতে তার কলিগদের সাথে সে পরবর্তীতে শেয়ার করে, বাট তার কলিগরা তাকে অনেক সাপোর্ট করে। বাট কলিগদের সাপোর্ট পেতে তার কোনো লাভ হবে না, বিকজ তাকে প্রশাসনিক থেকে কোনো সাপোর্ট করা হচ্ছে না। অন্যদিকে যেহেতু প্রশাসনিক থেকে তাকে কোনো সাপোর্ট করা হচ্ছে না, জন অনেক এখান থেকে সাহস পেয়ে যায় যে প্রশাসনিক থেকে তো সে কোনো সাপোর্ট পাচ্ছে না। সো সে তার ফ্রেন্ডসদের সাথে অনেক প্রাউডের সাথে বলতে থাকে, আরে আমার ওয়াইফকে তো আমি এইভাবে পিটাই, সেভাবে পিটাই, আর এরপরে আমি ওর সাথে এইসব করি। এগুলো ওদের গল্পের টপিক হয়ে দাঁড়ায়। এরপর লয়না একটা টেপ রেকর্ডার কিনে যে ও রেকর্ড করবে যে ওর হাজব্যান্ড ওর সাথে কী কী করে বাসায়। যখন ও এই টেপ রেকর্ডটা করবে তার আগেই ওর হাজব্যান্ড এটা খুঁজে পেয়ে যায়। এরপর ওর হাজব্যান্ড এটা টয়লেটে ফ্লাশ করে ফেলে, এরপর ওকে মারে। সো লরেনা এবারও কোনো প্রমাণ জোগাড় করতে পারে না তার হাজব্যান্ডের বিরুদ্ধে। এত কিছু হওয়ার পর জন শুধুমাত্র একবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়। সেটারও কারণ ছিল, একবার ঝগড়ার ভিতরে জন লরেনার গালে অনেক জোরে ঘুষি মারে এবং সে কারণে লরেনার ঠোঁট কেটে যায় এবং সেই মুহূর্তেই লরেনা ইমিডিয়েটলি 911-এ কল করে এবং পুলিশ এসে সচক্ষে দেখে যে লরেনার গাল কেটে গেছে। যেহেতু এটার প্রমাণ পুলিশের কাছে ছিল, সেই মুহূর্তে জনকে গ্রেপ্তার করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তাই না পারতে পুলিশ জনকে গ্রেপ্তার করে। এখন অনেকেই চিন্তা করতে পারো কেন লরেনা ওর হাজব্যান্ডকে কখনো ছেড়ে আসতে পারে নাই। অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে বের হয়ে আসা অ্যাকচুয়ালি অনেক কষ্টের। এর ভিতরে ওর হাজব্যান্ড সবসময় তাকে মেরে ফেলার হুমকি দিত। একবার এরকম একটা পর্যায়ে আসে যখন অ্যাকচুয়ালি লরেনা তাকে ছেড়ে আসার চেষ্টা করে, তার হাজব্যান্ড তাকে মারতে মারতে বেলকুনি থেকে তাকে ফেলে দেওয়ার মতো অবস্থা করে। তো লরেনার এখান থেকে একটা মনে বিশ্বাস চলে আসে, সে যদি কখনো তার হাজব্যান্ডকে ছেড়ে দেয় মেবি তার হাজব্যান্ড তাকে মেরেও ফেলতে পারে। যে ভয়ে কখনোই তার হাজব্যান্ডকে সে ছেড়ে আসতো না। দ্বিতীয়ত যেহেতু সে অনেক ধর্মপরায়ণ, তার বাবা মা অনেক রিলিজিয়াস এবং তাদের ধর্মে ডিভোর্স দেওয়াটা অনেক গুনার চোখে দেখা হয়, সে কারণে সে কখনোই তার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করে নাই। সে সবসময় চিন্তা করতে আছে আরেকটু দেখি দেখা যাক কী হয়। অন্যদিকে জন যেটা বলে যে আমার বউ আমাকে কখনোই ডিভোর্স দিত না, এর রিজন ওর আমেরিকার তো সিটিজেনশিপ নাই, আর ওর ছোটোবেলা থেকে ড্রিম ছিল আমেরিকার সিটিজেন হওয়ার। আর ও যদি আমেরিকার সিটিজেন হতে চায় আমার সাথে অ্যাটলিস্ট ওর 5 বছর বিয়ে করে থাকতে হবে, যে কারণে ও কখনোই আমাকে ডিভোর্স দেয় নাই। ও যদি আমেরিকায় থাকতে চায় তাহলে আমার ওয়াইফ হয়ে ওর থাকতে হবে। এই কারণে আমি ওকে যতই মারধর করি ও আমাকে কখনোই ছেড়ে যাবে না, এটা আমি জানতাম। এখন এই কথা লরেনা নিজের মুখ দিয়ে কখনো স্বীকার করে নাই, বাট জন এটা বলছে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা কথা এটা কে জানে। 1993 সালের কথা। এখন লরেনার বয়স 23 এবং জনের বয়স 26। এখন লরেনাকে জন ডেইলি বেসে ইনসাল্ট করে এবং মারধর করে। তো ওদের প্রচণ্ড একটা ঝগড়া হয় বড় একটা পর্যায়ে। লরেনা বলে যে না, আর পসিবল হচ্ছে না, এই সংসার ছেড়ে এবার আমি চলে যাচ্ছি। তো জন বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবা? এটা তুমি আমাকে বলতেছো? তুমি না, এই সংসার ছেড়ে আমি যাব, তুমি দেখো তোমাকে ছেড়ে আমি কিভাবে যাই। লরেনা চিন্তা করে যে এখান থেকে বের হয়ে যাওয়ার আগে আমি পুলিশের থেকে রেস্ট্রেনিং অর্ডার নিয়ে আসবো, বিকজ আমি যদি বের হওয়ার চেষ্টা করি সত্যি আমার হাজব্যান্ড তো অ্যাকচুয়ালি অনেক চিল্লাচিল্লি করবে এবং ও আমার যাওয়াটা অবশ্যই বন্ধ করবে। তো পুলিশ স্টেশনে যায় এবং পুলিশকে সব কিছু খুলে বলে। তো পুলিশ বরাবরের মতো ওকে হেল্প করে না, ওকে বলে যে ঠিক আছে আপনি কয়দিন পরে আসেন, আপনার কিছু পেপার ওয়ার্ক আছে, সেগুলো করার পর আমরা দেখি আপনাকে কোনো মতে হেল্প করতে পারি কি না। তো লরেনা কয়েকবার পুলিশের কাছে হেল্প চাইতে যায়,
বাট দিন শেষে সে পুলিশের কাছ থেকে অ্যাকচুয়ালি কোনো হেল্পই পায় না। এই ঘটনা ঘটার কিছুদিন পর, তার মানে 1993 সালের জুন মাসের 22 তারিখ, সেদিন ছিল মঙ্গলবার, লরেনা তার নেইল সেলুন বন্ধ করে তার বাসায় ফিরছিল। সো বাসায় ফিরে সে যেটা দেখে, তার হাজব্যান্ডের একটা বন্ধু বাসায় এসেছে, তার নাম হচ্ছে রবার্ট। সে তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলো তার হাজব্যান্ড কেন বাসায় আসছে। ও যেটা জানা যে, ও তোমাকে তো বলেছি যে তুমি এই বাসা ছেড়ে কেন যাবে, আমি তোমাকে দেখাবো এই সংসার ছেড়ে আমি বেরোয় যাচ্ছি, তো আমার এই বন্ধু আসছে আমার সব কিছু গোছগাছ করে সকালে আমাকে এখান থেকে চলে যেতে সাহায্য করবে। তো এই কথা শুনে লরেনার কোনো কিছুই বলে না। তো লরেনা বাসায় ফিরে নর্মালি সে ক্লিন হয় এবং সে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করে। অন্যদিকে নিজের জিনিস প্যাক করার নাম করে রবার্টকে তো সে বাসায় নিয়ে আসছে, বাট হঠাৎ করে সে রবার্টকে বলে, চলো আমরা দুজন মিলে একটু বাইরে যেয়ে ড্রিঙ্ক করতে চাই। তো রবার্টকে নিয়ে জন ড্রিঙ্ক করতে বাইরে চলে যায়। অন্যদিকে পুরো বাসাটা ফাঁকা পেয়ে লরেনা চিন্তা করে, ওকে ফাইন, আমি একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু সারাদিন সে এত কাজ করে বাইরে থেকে আসছে। হঠাৎ রাত 3টার দিকে ও একটা আওয়াজ পায় যে জন তার বন্ধু রবার্টকে নিয়ে আবার বাসায় ব্যাক করছে। তো দুইজনই এক্সট্রিম লেভেলের ড্রাঙ্ক হয়ে বাসায় ফেরত আসে। রবার্ট ওদের সোফায় ঘুমিয়ে পড়ে এবং ড্রাঙ্ক হয়ে জন ওদের বেডরুমে ঢুকে। জন যখন বাসায় ঢুকে দেখে যে লরেনা আরাম করে ঘুমাচ্ছে, এটা তার সহ্য হয় না। ইমিডিয়েটলি বাসায় ঢুকে সে লরেনাকে করে। ঘুমন্ত অবস্থায় লরেনা চিৎকার করে ওঠে আর বলে, প্লিজ আমাকে মাফ করো, আমাকে ছেড়ে দাও, আমার সাথে এরকম করো না। একবার চিন্তা করো যে যখন ওর হাজব্যান্ড ওর সাথে এরকম জোর জবস্তি করতেছিল, দরজাটা খোলা, পাশের সোফাতে আরেকজন শুয়ে আসছে, আর ওর সাথে এরকম করা হচ্ছে। একটা মেয়ের সাথে এই জিনিসটা কত মানে হিউমিলিয়েশনের পর্যায়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো ওর হাজব্যান্ডের জন্য তো এটা কোনো বিষয় না, সে ফোর্সফুলি ওর সাথে এরকম করেই যাচ্ছে। লরেনা ওর হাজব্যান্ডের কাছে অনেক ক্ষমা চায়, অনেক রিকোয়েস্ট করতে থাকে। তো ওর হাজব্যান্ড যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হয় ওর সাথে এই কাজ চালিয়ে যেতে থাকে। এরপর যখন ওর জামাই স্যাটিসফাই হয়, এরপর সে জাস্ট ফিনিশ করে, দেন রোল ওভার হয়ে অপোজিট সাইডে বিছানায় জাস্ট ঘুমিয়ে যায়। কোনো কথা নাই, কোনো বার্তা নাই। আর জাস্ট অপর প্রান্তে লরেনা পড়ে থাকে এবং কান্না করতে থাকে। একটা পর্যায়ে মানে ওইটা মনে হয় লরেনার ব্রেকিং পয়েন্ট ছিল, প্রচণ্ড কান্নাকাটি করে। এরপর একটা পর্যায়ে সে তার চোখ মুছে, এরপরে সে রান্নাঘরে যায়, এক গ্লাস পানি খায়। লরেনা যেটা বলতে থাকে যে ওই দিন যে তার হাজব্যান্ড তার সাথে যে কাজটা করেছিল এমন না, সেটা নিত্যদিন থেকে আলাদা ছিল, সেটা এভরি সিঙ্গেল ডের অ্যাটাকের মতোই নর্মাল একটা অ্যাটাক ছিল। বাট ওই দিন ওর সাথে এই জিনিসটা হওয়ার পর ও যখন রান্নাঘরে পানি খেতে গেল, ওর সাথে এই 4-5 বছরে আরও যত রকমের কাহিনী হয়েছে সব কিছুর ওর মেমোরি ওর মাথার ভিতরে মনে হচ্ছে প্লে হচ্ছে। সব ওর মনে পড়তে থাকে যে ও কত ট্রমার ভিতর দিয়ে গেছে, ওর হাজব্যান্ড ওকে কত হিউমিলেশনের মধ্যে দিয়ে নিয়ে গেছে, ও কত রকম ইম্বারেসিং সিচুয়েশনে পড়ছে ওর হাজব্যান্ডের জন্য। সব কিছু ওর মাথার মধ্যে মনে হয় যে এরকম প্লে হচ্ছে, ওর চোখের সামনে দিয়ে ভাসতেছে। ও তো রান্নাঘরে গিয়েছিল এক গ্লাস পানি খেতে, বাট রান্নাঘরে যাওয়ার পর ওর চোখ পড়ে ওর রান্নাঘরে পড়ে থাকা 8 ইঞ্চি বুচার নাইফের উপরে। আমি পাশ থেকে পিকচারটা দিয়ে দেবো, সো তোমরা দেখলেই বুঝতে পারবে। সো এই 8 ইঞ্চি বুচার নাইফটা দেখার পর ওর মাথার কাজ করছিল না। পরে ওর চোখ পড়ার পর এটাও হাতে নেয় এবং এই বুচার নাইফটা হাতে নিয়ে আর কোনো কিছু চিন্তা না করে ও সরাসরি চলে আসে ওর বেডরুমে। আর বেডরুমে এসে দেখে ওর জামাই নিশ্চিন্তে মনের আনন্দে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এরপর জাস্ট চাদরটা ও সরায়, চাদরটা সরানোর পর ওর জামাইয়ের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস
তৈরি করার যন্ত্রটাকে ধরে এবং এটার গোড়া থেকে কাট করে এটাকে কেটে ফেলে। বাংলাদেশে আমি যে কাহিনীটা শুনছিলাম, মেবি ওনার 50% ওনার নিজের কাছে ছিল, আর ওনার এক্স ওয়াইফের কাছে মেবি 50% ছিল। আমি যতদূর জানছি এরকম কিছু একটা হয়েছে। বাট লরেনা এরকম টাইপের কোনো কিছু করে নাই। লরেনা জাস্ট ধরছে আর একদম গোড়া থেকে পুরাটা একদম চেঁচে কেটে ফেলছে। ডাক্তাররা জনকে দেখার পর যেটা বলছে, এত লিন কাট ওনারা জীবনে কখনো দেখে নাই। মানে এরকম ফ্রেশ লিন বুচার কাট, এত সুন্দর ফিনিশিং কাট ওনারা কোনো দিন দেখে নাই। মানে যেটাকে বলে না যে একদম শিকড় থেকে উবড়ে ফেলা, লরেনা একদম শিকড় থেকে গোড়া কেটে ফেলছে। মানে যে জিনিসটা দিয়ে লরেনাকে দিনের পর দিন জন টর্চার করছে, লরেনা বলছে যা তোর এটা কেটেই ফেললাম যা। লরেনা এই কাজটা করার পর রুম থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে জন যেটা বলে, ওর সাথে যেরকম একটা ঘটনা ঘটে গেছে, যেহেতু ও প্রচণ্ড ড্রাঙ্ক ছিল, ও টের পায় নাই। সো ও এক্সট্রিম লেভেলের একটা ব্যথায় ঘুম থেকে ওঠে এবং উঠে দেখে চারপাশে একদম প্রচণ্ড রক্তাক্ত অবস্থা। এরপরে বেসিক্যালি রিয়েলাইজ করতে পারে ওর সাথে কী ঘটে গেছে। ওনার অ্যাক্টিভিটিসের মেশিন গন, ওনার কাছে আর নাই। অন্যদিকে লরেনা, ও মাই গড, ও যে ভয়ে ঘর থেকে বেরোয় গেছে, ও কোথায় চলে গেছে ও জানে না। ওর এক হাতে বুচার নাইফ, আরেক হাতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মেশিন, দুইটা হাতে নিয়ে ঘর থেকে চিৎকার করতে করতে পালায় বেরোয় গেছে। সো বের হয়ে বাসার নিচে দেখে ওর নিজের গাড়ি পার্কিং করা আছে, ও গাড়ির ভিতরে উঠে গাড়ি চালায় চলে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু দুই হাতে দুই জিনিস, আরও গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাতে মানে যেদিকে মন চাচ্ছে সেদিকে চলে যাচ্ছে। গাড়ি চালাতে ও যেখানে কাজ করে, ও নেল সেলনে চলে আসে। ও যেটা বলে মেবি ও অটো পাইলট মোডে ছিল, মানে না হলে একজন পালিয়ে তো আর যাই হোক নেল সেলনে আসার কথা না। সো নেল সেলনের সামনে একটা স্টপ সাইন আছে। এখানে আসার পর এরপর তার অ্যাকচুয়ালি সব মনে পড়তে থাকে, তার হাজব্যান্ডের সাথে তার কী হয়েছে না হয়েছে, বাট তার মনে পড়ে না কীভাবে সে গাড়ি চালায় এই নেল সেলন পর্যন্ত আসছে। তারপরে হঠাৎ সে খেয়াল করে তার হাতের ভিতরে তার জামাইয়ের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যারা। এরপর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তারপরে করে চিৎকার করে ও লিটারেলি জানালা দিয়ে ছুঁড়ে একটা মাঠের ভিতরে সে জিনিসটা ফালায় দেয়। এরপর গাড়ি চালায়, সে আবার নেল সেলনে চলে যায়। আর ওই মুহূর্তেও সে ছুরিটা কিন্তু তার হাতে ছিল, বাট তার জামাইয়ের সবচেয়ে মূল্যবান জিনিস সে জানলা দিয়ে ফেলে দিচ্ছে। সো নেল সেলনে যাওয়ার পর ওখানে যে ডাস্টবিনটা আছে, সেই ডাস্টবিনের ভিতরে সে ছুরিটা ফেলে। এখন চলে আসি আমরা জনের সাইডে। তো জন যখন ঘুম থেকে উঠছে আর ও যখন টের পাইছে যে ওনার মহামূল্যবান জিনিস গায়েব, ও চিৎকার করতে থাকে আর রবার্টকে ডাকতে থাকে আর বলতে থাকে যে তার ওয়াইফ তার মহামূল্যবান জিনিস নিয়ে গায়েব হয়ে গেছে। রবার্ট যেহেতু ড্রাঙ্ক হয়ে সোফায় পড়ে আছে, ও বুঝতে পারতেছে না যে অ্যাকচুয়ালি কী হয়েছে, ও কী বলতেছে আর ওর বউ কোথায় গেছে। বাট ও যখন রুমে এসে দেখে যে পুরো বিছানা পুরো রক্তাক্ত অবস্থায় ভরে গেছে, মানে তখন ও বেসিক্যালি বোঝার চেষ্টা করতে থাকে যে অ্যাকচুয়ালি এখানে মনে হয় কোনো ডেঞ্জারাস কিছু একটা ঘটে গেছে। সো ফাইনালি রবার্ট একটা বেডশিট দিয়ে জনকে এইভাবে মুড়িয়ে ফেলে। এরপর তাকে কোনো মতে উঁচা করে নিচে নিয়ে যায়, দেন তাকে গাড়িতে ঢুকায়, এরপর তাকে হসপিটালে নিয়ে যায়। ভোর 4টার দিকে জন আর রবার্ট হসপিটালে যে পৌঁছায়,
তো ইমার্জেন্সি ডেস্কে যিনি বসে থাকেন, তো ওনারা জিজ্ঞাসা করেন রবার্টকে যে আমরা আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। তো উনি বলেন যে আমার বন্ধুর মহামূল্যবান জিনিস তার বউ নিয়ে চলে গেছে। তো বলছে মানে, বলছে যে ওর মহামূল্যবান জিনিস আর ওর কাছে নাই। বলছে মানে কি? বলছে আপনারা যে দেখে আসেন। তো ওরা যখন যে দেখে যে আসলেই বেচারার কাছে আর কিছু নাই, মানে একেবারে সুন্দর করে কেটে ওর বউ সব কিছু নিয়ে চলে গেছে, ওরা নিজেরাই ভয় পেয়ে যায়। দেন ইমার্জেন্সিতে ওরা তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাকে এবং ডেকে জানায় যে সত্যি বেচারার কাছে আর কিচ্ছু নাই, ইমার্জেন্সিতে ডাক্তার তাড়াতাড়ি আপনি আসেন। এরপর ডাক্তার আসে এবং এসে অ্যাকচুয়ালি দেখে যে ওর কাছে আসলে কিচ্ছু নাই, একদম সব কিছু একদম কেটে নিয়ে চলে গেছে তার বউ। সরি আমি এরকম পাগলামি করে বলতেছি, সমস্যা নাই। বেচারা অনেক খেলছে, অনেক আনন্দ করছে, অনেক ফুর্তি করছে, এখন তার অবসরের সময় আসছে। ফাইনালি ডক্টর আসে। ডক্টর এসে জনকে দেখে, দেখার পরে বলে যে ওনার তো খুবই খারাপ অবস্থা, এখন আমাদের হাতে দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনারা যদি চান আমরা জাস্ট শিলি করে ওনার বোনটাকে হিল করে দিতে পারি, সেক্ষেত্রে উনি টুনটুনিবিহীন জীবন কাটাবে। আর দুই, আপনারা ওনার টুনটুনিটাকে খুঁজে নিয়ে আসুন, আমরা একটা জোড়া লাগাই দিব। এখন বলে যে ওনার এই ঝুনঝুনি টুনটুনি কোথায় আছে সেটা তো ওনার ওয়াইফই বলতে পারবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে ওনার বউকে খুঁজে বের করা, আর এই মহামূল্যবান জিনিসটা কোথায় আছে সেটা জানা। তো এখন পুলিশের কাজ হচ্ছে লরেনাকে খুঁজে বের করা এবং এই টুনটুনি ঝুনঝুনি কোথায় আছে সেটা খুঁজে বের করা। সো ফাইনালি পুলিশ অফিসাররা জানতে পারে যে লরেনা কোথায় আছে। এরপর লরেনাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনি তার ঝুনঝুনি টুনটুনি কোথায় ফেলেছেন। তো সে যেটা জানায় যে যখন তার অ্যাকচুয়ালি জ্ঞান ফেরে, সে তখন নেল সেলুনের সামনে যে স্টপ লেখাটা আছে ওইটার সামনেই ছিল, আর সেখান থেকে সে জানালা থেকে এইভাবে ছুঁড়ে ফেলে দিছে একটা মাঠের দিকে। তো সেই অনুযায়ী পুলিশ অফিসাররা যায় এবং সেই জায়গাটাকে ঘেরাও করে ফেলে এবং সেই জায়গাটাকে সার্চ করে। সেই জায়গাটাকে সার্চ করার পর কয়েক ঘন্টার ভিতরে তারা ফাইনালি সেই ঝুনঝুনিটাকে খুঁজে বের করে। খুঁজে তো বের করে ফেলছে, এখন সেটাকে কে উঠায় নিয়ে আসবে? কোনো পুলিশ অফিসার এটা হাত দিতে রাজি হয় না, বলে যে আমরা খুঁজে পাইছি, এখন এটা আমরা তুলতে পারবো না। এখন এটা তুলবে কে? পরবর্তীতে ক্রাইম সিনের যেসব টেকনিশিয়ানরা আছেন ওনারা আসেন এরকম বড় বড় গ্লাভস পরে। ওনারা এসে ফাইনালি জনের এই টুনটুনি ঝুনঝুনি নিয়ে ওর কাছে নিয়ে যায় অপারেশন থিয়েটারে, তার জিনিস তাকে আবার রিপ্লেসমেন্ট করে দেওয়ার জন্য। অবশেষে ইউএসের পুলিশরা জনের ঝুনঝুনি উদ্ধার করতে পারে এবং সেটা এনে ডক্টরদের হাতে তুলে দেয় এবং ডক্টররা টানা 9 ঘন্টা অপারেশন করার মাধ্যমে জনের ঝুনঝুনি জনকে আবার রিপ্লেসমেন্ট করে দেয়। মানে এটা ইউএস বলেই সম্ভব হয়েছে। একবার চিন্তা করছো? মানে জন কেবলমাত্র বলতে পারবে আমি জীবনে ঝুনঝুনি ছাড়া থেকে দেখিয়েছি, ঝুনঝুনি ছাড়া একটি রাত। ও চাইলে কিন্তু একটা উপন্যাসও লিখতে পারে। মানে আমেরিকান ডক্টর বলে কথা। মানে জন আর ঝুনঝুনিটা পেয়ে ও কী করছে? হাক দিছে, হাইফাইভ দিছে, ও কী করছে? জন এবং তার ঝুনঝুনি রিইউনাইটেড হয়েছে, তাদের টপিক বাদ। এখন পুলিশের কথা হচ্ছে, এখন আমরা জানতে চাই লরেনার বিষয়ে, কেন লরেনা এরকম একটা কাজ করলো। আমার কথা হচ্ছে তোরা যদি প্রথমেই এই মেয়েটাকে আগে প্রোটেক্ট করতি তাহলে তো এই কাজ হতোই না। তো যাই হোক, এখন তারা জানতে চায় লরেনার সাইডের স্টোরি, যে কারণে লরেনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সো পুলিশ স্টেশনে যাওয়ার পর লরেনার সব কিছু খুলে বলে একদম প্রথম থেকে। মানে আমি তোমাদের সাথে এতক্ষণ ধরে যা যা স্টোরি শেয়ার করেছি, লরেনা সব কিছু পুলিশকে খুলে বলে। পরদিন সকালবেলা লরেনার এই কেসটা মিডিয়া কভারেজ ঠিকই পায়, কিন্তু ও যে ডোমেস্টিক অ্যাবিউজের মধ্যে দিয়ে গেছে এই বিষয়টা আসলে মিডিয়া কভারেজ পায় না। মিডিয়া কভারেজ পায় জনের ঝুনঝুনি, কীভাবে সেটা গায়েব হলো, কীভাবে সেটা রিইউনাইটেড হলো, কীভাবে তার বউ এটা কেটে নিয়ে চলে গেছিলো, কীভাবে সেটা সে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এগুলো নিয়ে এত লেখালেখি হয়, এত চর্চা হয়, মানুষ এগুলো নিয়ে এত জোকস বানায়, এত ফান করে।
এর মাঝখানে মানুষ একদমই ভুলে যায় যে এই জন কতটা পাষাণ ছিল, দিনের পর দিন সে তার ওয়াইফকে কী পরিমাণে টর্চার করেছিল যে কারণে তার ওয়াইফ এরকম একটা কাজ করেছে। অন্যদিকে যেটা হয়, লরেনা মাঝখান দিয়ে একটা হাসির পাত্র হয়ে যায়। মানে সব জায়গায় লরেনা যেখানে যায় ওকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করা স্টার্ট করে দেয়। অন্য জায়গায় সবাই যেটা বলতে থাকে যে লরেনা বেসিক্যালি একটা জেলাস ওমেন ছিল, তার হাজব্যান্ড বেসিক্যালি দেখতে সুন্দর, তার হাজব্যান্ড তাকে অ্যাকচুয়ালি ভালোবাসতো না, তার হাজব্যান্ডের অনেক গার্লফ্রেন্ড ছিল, সে বেসিক্যালি জেলাস করে তার জামাইয়ের ঝুনঝুনিটা কেটে দিছে যেন তার জামাই আর ঝুনঝুন না করতে পারে। বেসিক্যালি এরকম টাইপের মানুষ জোকস বানানো স্টার্ট করে। মানে আমি খুবই লাইট ওয়েতে বলতেছি, মানুষ আরও অ্যাগ্রেসিভ ওয়েতে আরও বাজেভাবে তাকে নিয়ে জোকস বলা স্টার্ট করে। মানে যে জিনিসগুলা লরেনাকে আরও আপসেট বানায় দেয়, যে এত কিছুর মাঝখানে লরেনার যে স্ট্রাগল, লরেনার যে কষ্ট, এগুলো সব শ্যাডো হয়ে গেল। বাট এর ভিতরে আবার কিছু ওমেনরাও ছিল যারা আবার সেলিব্রেটও করছিল যে ফাইনালি একটা মেয়ে সাহস পাইছে যে যার জামাই তার উপর এরকম ডোমেস্টিক অ্যাবিউজ করছে তার ঝুনঝুনি সে কেটে দিছে। যদিও বা কোনো আইনই নিজের হাতে তুলে নেওয়া উচিত না, বাট কিছু ওমেনরা যারা বছরের পর বছর তার হাজব্যান্ডের হাতে টর্চার হয়ে আসছিল, সেসব ওয়াইফরা আবার দেখা গেছে যে লরেনাকে অনেক বাহবা জানাইছে। জনের যে একটা কাজিন ছিল যার নাম ছিল টড, যে আসার পরেই বেসিক্যালি লরেনা আর জনের ভিতরে ঝামেলা বাঁধা শুরু হয়। টড পরবর্তীতে একটা টক শোতে আসে এবং সেখানে এসে সে যেটা জানায় যে আমি যদি প্রথম থেকেই ওদের সাথে থাকতাম তাহলে আমার ভাইয়ের সাথে এগুলো তো হতেই পারতো না, আর ওই রাতে যদি আমি আমার ভাইয়ের সাথে থাকতাম লরেনাকে আমি মেরেই ফেলতাম, ওর কোনো কলিজাই হতো না আমার ভাইয়ের সাথে এগুলো করা। মানে একটা টক শোতে এসে একটা লোক কীভাবে কলিজা পায় এগুলা বলার, মানে জাস্ট একবার চিন্তা করে দেখো। কিন্তু আমার কথা হচ্ছে এই টডের সামনেই যে দিনের পর দিন তার ভাই তাকে টর্চার করতো এইভাবে মারধর করতো, তখন কিন্তু সে কোনো কথা বলে নাই, তখন কিন্তু সে হাততালি দিছে, তখন কিন্তু সেগুলোকে সে বাহবা দিছে। তখন তার সেই পুরুষত্ব কোথায় ছিল সেটা আমি জানতে চাই। মানে এইসব টাইপের লোকদের এই পুরুষত্বর কিন্তু কোনো মূল্য নাই। লরেনার ট্রায়াল শুরু হয়, এরপরে সে ফাইনালি জাজেসের কাছে যে নিজের মুখে বলার সুযোগ পায় তার পুরো স্টোরি। সে জাজেসের সামনে যে সব কিছু নিজের হাতে সেইভাবে করে দেখায় যে কিভাবে তার হাজব্যান্ড তাকে টর্চার করতো। অন্যদিকে জন নিজের মুখে স্বীকার করে যে সে তার ওয়াইফকে কখনোই সে টর্চার করে নাই, কখনোই সে তার ওয়াইফের গায়ে হাত তুলে নাই, যেখানে সবাই জানে যে এটা একেবারেই সত্যি না। পরবর্তীতে সাইকোলজিস্ট জাজকে যেটা জানায় যে লরেনার উপরে কিছু টেস্ট করে যেটা জানা গেছে, যেই মুহূর্তে তার হাজব্যান্ডের সাথে সে এই টাইপের কাজগুলো করেছিল অসুস্থ মস্তিষ্কে এই কাজগুলো করেনি। মানে সেই সময় তার একটা ব্রেকডাউন অবশ্যই ঘটেছিল। এবং সাইকোলজিস্ট এটাও জানায় জাজকে যে সে মানসিক ভারসাম্য হারিয়ে এই কাজটা করেছে, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না। এবং তার সাইকিয়াট্রিস্ট জাজকে এটাও জানায় যে দিনের পর দিন সে এত টর্চারের মধ্যে দিয়ে গিয়েছে যে একটা পর্যায়ে যে মানসিক ভারসাম্য হারিয়ে লরেনা এই কাজটি করেছে। সব কিছু শোনার পর জুরি বোর্ড লরেনাকে সাপোর্ট করে এবং লরেনাকে নির্দোষ হিসাবে প্রমাণিত করে বাই রিজন অফ ইনস্যানিটি। এর মানে লরেনাকে জেলে যেতে হবে না, যেহেতু সাময়িকক্ষণের জন্য হলেও সে তার মানসিক ভারসাম্য হারিয়েছিল, তাই কিছুদিনের জন্য তাকে মানসিক হসপিটালে থেকে তার চিকিৎসা করাতে হবে যতদিন পর্যন্ত সে সুস্থ না হয়ে যায়। সো অবশেষে যেটা দাঁড়ালো, জন লরেনার সাথে যা করেছে এবং লরেনা জনের সাথে যা করেছে, এই একটা কাজের জন্য দুইজনের কেউই শেষমেশ জেলে যায় না। কোর্ট থেকে বের হয়ে লরেনাকে সরাসরি সাইকিয়াট্রিক হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে লরেনা 5 সপ্তাহ থাকে, চিকিৎসা করার পর তারপরে তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়। বারের মতো লরেনা একটা ইন্টারভিউ দেয়, আর ইন্টারভিউ দেওয়ার সময় লরেনাকে যখন প্রথমবারের মতো সবাই দেখে, সবাই একেবারে অবাক হয়ে যায়, কারণ আগের লরেনা আর এখন লরেনার ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স। মানে
এখনকার লরেনা অনেক কনফিডেন্স, সে অনেক হ্যাপি। তাকে দেখলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি তার মেন্টাল হেলথের কতটা ইমপ্রুভমেন্ট ঘটেছে। আমি পাশ থেকে পিকচার দিব, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে একটা মানুষ যখন ফিজিক্যাল মেন্টাল স্ট্রেসের ভিতর দিয়ে যায়, তার চেহারার ভিতরে অ্যাকচুয়ালি ফুটে ওঠে যে সে কতটা পেইনের ভিতর দিয়ে যাচ্ছে। এবং একটা মানুষ যখন মেন্টাল স্ট্রেসের হাত থেকে রিলিফ পায়, তার চেহারায় অ্যাকচুয়ালি ফুটে ওঠে যে সে অ্যাকচুয়ালি ভিতর থেকে সে কতটা হ্যাপি আছে। সাইকিয়াট্রিক্স হসপিটাল থেকে বের হয়ে লরেনা আবার তার নর্মাল লাইফ স্টার্ট করে। সে যে নেল সেলুনে আগে জব করতো সেখানে যে আবার সে নতুন করে জব স্টার্ট করে। অন্যদিকে জন, মানে যখন সে একটা সুযোগ পেয়ে গেছে পপুলারিটি গেইন করার, যে জনের ঝুনঝুনি ইজ ব্যাক অন দ্য ফ্লোর, সে কেন এই সুযোগটা ছাড়বে? মানে যখন যেখানে ইন্টারভিউয়ের জন্য তাকে ডেকেছে সে কোনো অপশন ছাড়ে নাই। মানে যে কোনো ইন্টারভিউতে তাকে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য ডাকা হয়েছে, তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, তাকে অটোগ্রাফের জন্য ডাকা হয়েছে, তাকে নাইট ক্লাবে ডাকা হয়েছে। অলওয়েজ জন যেখানে পাবলিসিটি পায় সেখানে চলে যায়, জাস্ট মানে ফেমাস হওয়ার জন্য, মানে তখনকার সময় হ্যাশট্যাগ ভাইরাল হওয়ার জন্য। একটা পর্যায়ে যে জন এতটাই পপুলার হয়ে যায়, ও চিন্তা করে ওকে ফাইন, আমি আমার নিজের মার্চেন্ডাইজ লাইন খুলবো, কাপড় চোপড়ের লাইন। সো ও টি শার্ট বিক্রি করা শুরু করে। গেস হোয়াট, ও টি শার্টের প্রথম কি পিকচার দিয়ে ও টি শার্ট রিলিজ করে, যেই ছুরিটা দিয়ে ওর ঝুনঝুনি কাটা হয়েছিল সেই ছুরিটার একটা পিকচার দিয়ে ওর প্রথম মার্চেন্ডাইজ ও রিলিজ করে। আমি জানি না এত নির্লজ্জ কীভাবে হয়। তোর কাটা ঝুনঝুনির ছবিটাও সাথে দিয়ে দিত, যে কাটা ঝুনঝুনি ও একটি নাইফ, এবং তাদের আত্মকাহিনী। এরপরে জন চিন্তা করতে থাকে যে মানুষদেরকে আর কী দিয়ে আকর্ষণ করানো যায়। এরপরেও চিন্তা করে ওকে ফাইন, তাহলে যেহেতু আমি আমার ঝুনঝুনির জন্যেই এত পপুলার, কেননা মানুষকে এই ঝুনঝুনিটা দেখানো যায়। তাই সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ফিল্ম স্টার হয়ে যায়, এবং তার শো স্টপার ছিল তার ঝুনঝুনি। ইয়াস, তোমরা ঠিকই শুনছো। অ্যাকচুয়ালি ও কোয়াইট পপুলার হয়ে যায় এক্সট্রা কারিকুলার মুভি স্টার হিসাবে, কারণ যেহেতু ওর ঝুনঝুনি রিইউনাইটেড হয়েছে, তো সবার খুবই কিউরিয়াসিটি ছিল ওটা দেখার জন্য। আমি কীভাবে কথাগুলো বলতে চাই নিজেও জানি না, বাট হ্যাঁ, সে এক্সট্রা কারিকুলার মুভি স্টার হিসাবে অনেক পপুলার ছিল। যখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মুভি স্টার হিসাবে জন অনেক পপুলার হয়ে যায়, ও চিন্তা করে ফাইন, আমার ক্যারিয়ার আমি এদিকেই বাড়াবো, আমি আরেকটা নতুন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মুভি শ্যুট করবো। বাট এটা করার আগে আমার ঝুনঝুনিকে আমি নতুন রূপে রূপান্তরিত করব, আমি প্লাস্টিক সার্জারি করব, ওকে আরও সুন্দর বানাই ফেলবো। তো এটা কোয়াইট রিস্কি একটা সার্জারি, আর যেহেতু তার ঝুনঝুনি রিইউনাইটেড হয়েছিল তো ওর জন্য তো আরও কোয়াইট রিস্কি। তো সে এই রিস্কটা নিয়ে ফেলে এবং সে সার্জারিটা করে। বাট এই সার্জারিটা করতে যেয়ে তার হ্যাশট্যাগ আম এবং ছালা দুইটাই চলে যায়। বেসিক্যালি তার ঝুনঝুনি ডিফর্ম হয়ে যায়। হোপফুলি তোমরা বুঝতে পারতেছো, মানে তার যাও ছিল সেটাও চলে গেছে। ফাইনালি ও যে একটা ক্যারিয়ার সে বানাইতে পারছিল, সেই ক্যারিয়ারটাও ওর হাত থেকে যায়। লরেনা ওর লাইফ থেকে চলে যাওয়ার পর ও আরও কয়েকটা রিলেশনশিপে জড়ায়, আমি জানি না কীভাবে, বাট জড়ায়। বাট সেখানেও সে ছিল হচ্ছে অ্যাবিউসিভ বয়ফ্রেন্ড, এবং সেই সব রিলেশনশিপের থাকাকালীন অবস্থাতেও তাকে একাধিকবার জেলে যেতে হয়েছিল। তার মানে বুঝতেই পারতেছো যে লরেনাই কিন্তু এমন না যে সে খারাপ ছিল বলে সে লরেনাকে ধরে মারত। সে অ্যাকচুয়ালি খারাপ ছিল বলেই অন্যান্য মেয়েরা তার নামে কেস করতে বাধ্য হয়েছিল, এবং সে একাধিকবার জেলে গিয়েছে। লরেনাকে ডিভোর্স দেওয়ার পর জোয়ানা নামের একটা মেয়েকে সে বিয়েও করেছিল। সেই বিয়েটার ওর টিকে ছিল মাত্র 2 মাস, কারণ 2 মাসের মাথায় সে মেয়েটার গায়ে হাত তুলে এবং সেই মেয়েটা ইমিডিয়েটলি 911-এ কল করে তাকে জেলে ঢুকায় দেয়। মানে লরেনার যেটা প্রথমেই করলে তার এত কষ্ট করতে হতো না।
এরপর জন আরেকটা মেয়ের সাথে রিলেশনশিপ করে যার নাম ডেজরি। ডেজরি মেয়েটার সাথে এক্স্যাক্টলি সেম বিহেভ করে সে, যেটা সে লরেনার সাথে করতো। মানে তাকে এক্সট্রিমলি টর্চার করতো, এক্সট্রিমলি মারধর করতো। একটা পর্যায়ে সে ডেজরিকে বলে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি তোমাকে খুনও করতে পারি। এই টর্চারটা জন এক্সট্রিম পর্যায়ে নিয়ে যায়, মানে এমন একটা অবস্থায় আসে যে ডেজরিকে তার বিছানার সাথে সে বেঁধে করতো। মানে এমনও আছে যে টানা 3 দিন তাকে একই অবস্থাতে বেঁধে রেখেছিল এবং সে অবস্থায় তাকে দিনের পর দিন তাকে করতো। মানে বুঝতেই পারতো। সো ওই মেয়েটার উপর দিয়েও জন এক্সট্রিম লেভেলে টর্চার চালাতো। এরপর ডেজরি একটা প্ল্যান করে যে যখন জন ওকে মারতে মারতে টায়ার্ড হয়ে যাবে, একটা পর্যায়ে ডেজরি অভিনয় করবে যে ও মারা গেছে। তো একদিন ডেজরি ওইরকমই করে যে জন যখন ওকে প্রচণ্ড মারতেছিল ও অ্যাক্টিং করে যে ও মারা গেছে। জন ওকে অনেকক্ষণ ধরে চেক করতে থাকে। এরপর একটা পর্যায়ে জন মানে অ্যাকচুয়ালি বিশ্বাস করে যে মনে হয় ডেজরি মারা গেছে। তো যখন ও মনে করে যে ওর ওয়াইফকে সে মেরে ফেলছে, এই ডেজরিকে, ও আস্তে আস্তে ওর হাতের বাঁধনগুলো খুলে এবং অন্য রুম থেকে ও বিছানার চাদর নিয়ে আসার চেষ্টা করে। চিন্তা করো, মানে ও এখন প্ল্যানিংয়ে আছে যে কিভাবে এই মরদেহটাকে ও কাভার আপ করবে। তো জন যখন রিয়েলাইজ করতে পারে ডেজরি হয়তো বা মারা গেছে, ও তখন প্ল্যান করতে থাকে যে ওর বডিটা যেভাবে হোক ওর বাসা থেকে তো বের করতে হবে। তো এখন এই বডিটা বাসা থেকে কীভাবে বের করবে? তো চিন্তা করে যে বিছানার চাদর দিয়ে ডেজরির বডিটাকে প্রথমে ও কাভার আপ করবে, এরপর গাড়ির ভিতরে করে কোথাও নিয়েও ফেলে আসবে। তো এই প্ল্যানিংয়েই জন আগাতে থাকে, অন্য রুমে যায় অন্য কোনো একটা বিছানার চাদর নিয়ে আসতে। তো ওই বিছানার চাদর আনার আগে ডেজরিকে যে ও খাটের সাথে বেঁধে রাখছিল ওর বাঁধনটাও খুলে রাখে। এই সুযোগে ডেজরি যে অ্যাক্টিং করতেছিল যে ও মারা গেছে, তো ও চোখটা খুলে ও দেখে যে ওর হাতের বাঁধনটা এখন আর নাই, ওকে খুলে রেখে গেছে লাশ ভেবে। ও উঠে দেখে যে জন ওর আশেপাশে নাই। এই সুযোগে ও বাসার থেকে বের হয়ে ফাইনালি ও জনের হাত থেকে পালাতে পারে। চিন্তা করো জন কী পরিমাণে একটা ডেঞ্জারাস পারসন, যে তার ওয়াইফ তার হাত থেকে পালানোর জন্য মৃত্যুর অভিনয় করছে। ডেজরি জনকে এতটাই ভয় পেত এখান থেকে বের হয়ে সে পুলিশের কাছে যায় নাই, কজ ও চিন্তা করে যে যদি জন একবার খোঁজ পেয়ে যায় ওর, মেবি এবার জনকে মেরেও ফেলতে পারে। বাট এখানে ডেজরিকে দোষও দেওয়া যায় না, কজ ও এরকম একটা অ্যাবিউসিভ রিলেশনশিপে ছিল যেখানে ওর হাজব্যান্ড ওকে লিটারেলি মেরেই ফেলতেছিল। সো ওর বিশ্বাস করাটাই স্বাভাবিক যে আরেকবার যদি ওর হাজব্যান্ড চান্স পায় ওকে মেরেই ফেলবে। বাট ডেজরির জন্য না হলেও বিভিন্ন মেয়ের কারণে অথবা মেয়েজনিত কারণে হলেও জনকে প্রতি বছরে কয়েকবারই জেলে যেতে হতো, যদিও বা সেটা শর্ট পিরিয়ডের জন্য, বাট তাকে জেলে যেতে হতো। মানে এমন একটা অবস্থা, জেলে যেসব অন্য কয়েদিরা আছে তারা অলরেডি জনকে চিনে, মানে জনের ব্যাপারে জানে যে জন কে এবং কী কুকর্ম করার কারণে জনকে প্রায় বছরে কয়েকবার জেলে আসতে হয়। এরপরে কোনো একটা মেয়ের সাথে খারাপ কাজ করার পর জন আবার জেলে যায়। আর এবার যখন জন জেলে যায়, কিছু প্রিজন ইনমেটসরা তাকে অনেক দিন ধরেই টার্গেট করছিল। তো একদিন জনকে একা পেয়ে 7-8 জন প্রিজন ইনমেটসরা মিলে তাকে করে। এই হওয়ার পর জনের এতটাই বাজে অবস্থা হয়, লিটারেলি তাকে হসপিটালে ভর্তি করতে হয় এবং সুস্থ হতে হতে কয়েক মাস লেগে যায়। যখন জন সুস্থ হয়ে ওঠে তখন সে ডিসাইড করে একটা বুক লিখবে। সে তার উপরে যে টর্চারটা হয়েছে সে এই বুকের ভিতরে লিখতে চায় এবং তার জীবন কাহিনী এখানে সে লিখতে চায়। তো ফাইনালি সে বুক লেখে এবং এই বুকের ভিতরে আজ পর্যন্ত যতগুলো মেয়েকে সে করেছে এবং সর্বশেষে সে যেটা তার সাথে হয়েছে সব ব্যাপারে এই বুকটার ভিতরে সে লেখে। জনর আত্মকাহিনীগুলো একজন জার্নালিস্টের সাথে শেয়ার করে যে কিনা বলেছিল তার লাইফের স্টোরি দিয়ে একটা বুক বানাতে তাকে হেল্প করবে। তো যখন জন তার গার্লফ্রেন্ডের সাথে সব কিছু শেয়ার করে তখন তার গার্লফ্রেন্ড ওকে যেটা বলে যে না না, তুমি এই বুকটা রিলিজ করো না,
তাহলে পুরো পৃথিবী তোমাকে অ্যাজ এ হিসাবে জানবে, আর এটা তোমার ইমেজের জন্য অনেক খারাপ হবে। তো জন বলে না না না, আমি তো অনেক ফেমাস হয়ে যাবো, আমি তো অনেক টাকা ইনকাম করবো, যে তোমার যাবজ্জীবন জেল হয়ে যেতে পারে, তুমি এটা কী করতে যাচ্ছ? তখন জন চিন্তা করে যে তাই তো, আমি তো নিজেকে অনেক বিপদে ফেলে দিচ্ছি। এরপর জন কল করে ওর জার্নালিস্টকে এবং বলে যে না, আমি এই বুক পাবলিশ করব না। বাট ততক্ষণে ওই জার্নালিস্ট স্ল্যাশ অথর বলে যে আমি অলরেডি তো বই পাবলিশারকে দিয়ে দিছি, এখন তোমার কোনো রাইটস নাই আমাকে আর আটকানোর। এরপর বুকটা রিলিজ হয়ে যায়। সেখানে অ্যাকচুয়ালি ডিটেইলসে সব কিছু লেখা ছিল যে সে লরেনার সাথে কী কী করেছে এবং তার অন্যান্য গার্লফ্রেন্ডের সাথে সে কী কী করেছে। পরবর্তীতে যখন জনকে জিজ্ঞাসা করা হয় যে অ্যাকচুয়ালি আপনি লরেনার সাথে এরকম এক্সট্রিম লেভেলের পৈশাচিক কাজগুলো করেছিলেন কিনা, ও বলছে যে না, এগুলো সব মিথ্যা। ওই অথর স্ল্যাশ জার্নালিস্ট আমার নামে মিথ্যা কথা লিখেছে, জাস্ট আমার নাম ইউজ করে টাকা উপার্জন করার জন্য। টিল নাও পর্যন্ত জন সবাইকে মিথ্যা কথা বলে যে তার নামে একটা মিথ্যা বুক লেখা হয়েছে। এই বুকের কারণে জন অনেক জায়গা থেকে ডেথ থ্রেট পর্যন্ত পেয়েছে যে ও যেহেতু একটা সিরিয়াল, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, এবং ও সবাইকে এখন পর্যন্ত বলে যায় যে ও বুকের সাথে জড়িত না এবং এখানে ওর নামে সব মিথ্যা কথা লেখা হয়েছে। অন্যদিকে লরেনা ও খুব ভালো মতো লাইফ লিড করতেছে। যখন জনের সাথেও ডিভোর্স হয়ে যায়, ও তো নেল সেলুনে আবার ব্যাক করে এবং সে আবার পড়াশোনা স্টার্ট করে এবং সে সেখান থেকে গ্র্যাজুয়েটও করে। অন্যদিকে জন লরেনার লাইফে অনেকবার ব্যাক করার চেষ্টা করেছে। লরেনা যেখানে যেখানে কাজ করে, যেসব ভার্সিটিতে পড়াশোনা করেছে, সেসব জায়গায় যে লরেনাকে ডিস্টার্ব করেছে। বাট লরেনা একবার যখন জনের লাইফ থেকে বের হয়ে আসতে পেরেছে, সে একবারের জন্যও জনকে আর সে চান্স দেয় নাই তার লাইফে ব্যাক করার। পরবর্তীতে লরেনা ডেভ ব্যালিঙ্গা নামের একজন লোককে বিয়ে করে এবং তাদের এখন একটা মেয়ে সন্তানও রয়েছে। এখন লরেনার বয়স 50s এবং সে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। দেখো, পশু পাখি কুকুর বিড়াল ওদের কথা তো আলাদা, আমরা তো মানুষ। তো আমরা মানুষ হিসাবে পশু পাখি কুকুর বিড়াল থেকে আলাদা কিভাবে হলাম, সেটার কিন্তু পরিচয় আমরা দিই আমাদের মনুষ্যত্ববোধ দিয়ে। সো সেই মনুষ্যত্ববোধ থেকে আমাদের লাইফ পার্টনারের সাথে আমাদের একটা রেসপেক্টেড ব্যারিয়ার করা উচিত। মানে এটা শুধু আমি কোনো মেয়ে কিংবা ছেলেকে স্পেসিফিকলি বলতেছি না, সবার জন্যই বলতেছি। মানে যারা বিয়ে করে ফেলছো অথবা যাদের সামনে বিয়ে, অথবা তুমি কোনো রিলেশনশিপে আছো, এটা সবার জন্যই প্রযোজ্য যে যে তোমার লাইফ পার্টনার, যখনই তার সাথে তোমার কোনো একটা আর্গুমেন্ট হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করতেছো, মেক শিওর করো যখন তোমরা কোনো একটা ব্যাপারে আর্গু করতেছো, এই টপিকটাতেই যেন তোমাদের আর্গুটা থাকে। প্লিজ কখনোই পাস্ট নিয়ে আসবে না, কখনোই তোমাদের ঝগড়ার ভিতরে ফ্যামিলিকে ইনভলভ করবে না, কখনোই ঝগড়ার ভিতরে কোনো ধরনের স্ল্যাং ওয়ার্ড, গালি গালাজ ব্যবহার করবে না। আর সর্বশেষ, কখনো কেউ কারো গায়ে হাত তুলবে না। এই কয়েকটা জিনিস তোমরা যদি মেনে চলতে পারো, আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে তোমার লাইফ পার্টনারের সাথে তোমার বন্ডিংটা যে কী পরিমাণে স্ট্রং হবে এবং দুইজনের রিলেশনশিপে যে কী পরিমাণে রেসপেক্ট আসবে, আমি এটা বলে বোঝাতে পারবো না, এটা জাস্ট ফিল করার বিষয়। এখন অনেকেরই হতে পারে যে রাইট নাও রিলেশনশিপ এতটা নষ্ট হয়ে গেছে, গালিগালাজ হয়ে গেছে, সে এখন আমাকে হয়তো বা এখন টাইপ করে এটা বলতে পারতেছো না, বাট তুমি মনে মনে চাচ্ছ যে আপু আমিও চাই আমাদের রিলেশনশিপটা এখন ঠিক করতে, আমি কি করব? তার হয়ে আমি এখন উত্তরটা দিয়ে দিচ্ছি। তোমার এখন যে জিনিসটা করা উচিত, মানে তুমি একা ছেলে এটা হবে না, তোমার যে লাইফ পার্টনার আরেকজন আছেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, তোমাদের একসাথে দুজনের বসতে হবে। দুজন মিলে একসাথে ডিসাইড করবে যে গ্যাস আজকের পর থেকে আমরা দুইজন দরকার হলে লিখিত নিবে যে আমরা কখনো গালি দিব না, কখনো ঝগড়ার ভিতরে আমাদের পাস টানবো না, আমাদের প্যারেন্টসকে টানবো না, আমরা গালিগালাজ করবো না, আমরা কখনো কেউ গায়ে হাত তুলবো না।
এগুলো যদি তোমরা মেনটেন করতে পারো, তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে তোমাদের রিলেশনশিপ কতটা রেসপেক্টফুল হয়, রিলেশনশিপ কত স্মুথলি চলে। এবং আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করতে ভুলে গেছি, যে অনেক ছেলেরাই আছে, অনেক মেয়েরাই আছে যে জনের মতো কুল হওয়ার চেষ্টা করে, যে অন্যের সামনে মানে তার গার্লফ্রেন্ডকে আর বয়ফ্রেন্ডকে একটু ছোট দেখায় কথা বলা, একটু ঠাট্টা করা। এটা খুবই বাজে জিনিস। মানে তুমি তোমার বেটার হাফকে যদি মানুষের সামনে রেসপেক্ট করতে না পারো, অলওয়েজ মনে রাখবা তুমি তোমার নিজের সম্মানটাই নষ্ট করলা। তোমার বেটার হাফকে তুমি যতটা উপরে মানুষকে দেখাতে পারবা, তোমার নিজের সম্মান কখনো কমবে না, তোমার নিজের সম্মান ততটা মানুষের সামনে বাড়বে। সো অনেক লাইফ লেসন দিয়ে দিলাম অ্যাজ এ বড় ওই হিসাবে। সো এই ছিল হচ্ছে আজকে 12 প্যাচাল। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আই লাভ ইউ।